আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকে আমরা অধ্যায় 5-এর 24 নাম্বার ক্লাসটা করব, অর্থাৎ 24 নাম্বার ক্লাসটা করব। এবং আজকের ক্লাস থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো কি, সেটা হলো আমাদের মেইনলি আমরা বোর্ড কোশ্চেন সলভ শুরু করে দিব। ওকে, তো এখন এই যে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এই ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে। সেটা হলো যে স্যার আমি কোন বোর্ডটা তোমাকে সলভ করে দিব। তো বোর্ড কোশ্চেন সলভ করার সময় আমি একটু পুরাতন বোর্ডগুলোর দিকে যাব, পুরাতন থেকে আস্তে আস্তে আমি নতুনের দিকে আসব। একটা জিনিস আমি তোমাকে বলতে চাই যে এই যে বোর্ড কোশ্চেনের পুরো সিস্টেমটা, অর্থাৎ আমি যে সলভ করার যে সিস্টেমটা, এখানে পুরাতনগুলো থেকে এবং নতুনগুলো থেকে তুমি যদি দেখো গাইডে একটু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। এখন এই প্রচুর পরিমাণের প্রশ্ন তুমি যদি একটু কষ্ট করে প্রশ্নগুলোর দিকে তাকাও, গাইড অথবা যে কোনো টেস্ট পেপার অথবা যে কোনো জায়গায় তোমার যদি প্রশ্ন কালেকশন থাকে, তুমি যদি একটু দেখো যে ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি অ্যান্সার এখন পারতেছো। তার কারণটা হলো ওই টাইপের কোশ্চেনের ম্যাক্সিমামগুলো আমি যখন তোমাকে আজকে টপিক দিয়ে পড়াইছি ওইখানে অনেক কিছু মিলাই দিছিলাম। ঠিক আছে, তার মানে অনেক কিছু কিন্তু আমি ওইখানে পড়াই ফেলছি। তাহলে এখন কথা হলো স্পেশাল ক্লাসে আমি তোমাকে কি পড়াবো? এই স্পেশাল ক্লাসে আমি তোমাকে বাছাই করা কোশ্চেনগুলো পড়াবো, একবারে বাছাইকৃত। অর্থাৎ আমি পুরা কোশ্চেন সিস্টেমের ভিতরে আমি দেখতেছি যে কয়টা কোশ্চেন, মানে কোন কোশ্চেনগুলো তোমার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, অর্থাৎ কোন জিনিসটা একটু ট্রিকি, অর্থাৎ তুমি শিখছো ঠিকই বাট তোমার জন্য একটু বের হতে কষ্ট হতে পারে। এই ধরনের কোশ্চেনগুলোকে আমি এখানে পড়াবো, যেগুলো হুবহু তোমার টপিকের সাথে মিলে গেছে। আমি আগে যে ক্লাস করাইছি এই বিস্তারিত ক্লাসের ভিতরে মিলে গেছে, ওই জিনিসগুলো এনে আমি শুধু শুধু টাইম নষ্ট এখানে করব না। তার মানে তুমি কিন্তু এখানে একবারে ট্রিকি কোশ্চেনগুলো পেতে যাচ্ছ। ঠিক আছে, একটা ক্লাসে আমি চেষ্টা করবো 5টা করে বোর্ড শেষ করার ইনশাআল্লাহ। তো তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। কিন্তু এখন অনেকেই তোমাদের ভিতরে একটা প্রবলেম সৃষ্টি করবা, সেটা হলো যে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করার জন্য এক একজন এক এক রাইটারের বই নিবা, অর্থাৎ বই নিয়ে বই তো নিবা না, সরি গাইড বুক নিবা অথবা টেস্ট পেপার নিয়ে দেখবা। দেখা এবার আমি যেভাবে অ্যান্সার করছি ওইভাবে আবার না মিললে আবার তোমরা বলবা যে হাই হাই এটা কি এইভাবে না ওইটাকে ওইভাবে। আরে ভাই, এই ঝামেলা যাতে না হয় এই জন্যই তো আমি তোমাকে পুরোটা বই পড়াই নিছি। এখন তোমাকে এটা কি এইভাবে ওইটাকে ওইভাবে না, একটা রাইটারের এক একটা কোশ্চেনও এক একটা রাইটার লেখে, মানে একটা গাইডের এরকমও হইতে পারে। ঠিক আছে, একজনই তো আর 60টা কোশ্চেন লিখবে না, এখানে 5-6টা টিচার আছে সেও লিখতে পারে। তাহলে তোমরা এক এক ধরনের কি করবা, গাইড পড়বা। কথা বুঝছো, তোমরা এক এক ধরনের গাইড পড়বা। তাহলে কত রাইটারের ওইখানে লেখা আছে, একটু একটু এদিক 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 হবেই। সহজ কথা বুঝে আসছে? তাহলে তুমি শিখবা কোনটা, তোমাকে যেটা আমি শিখাইছি ওই নিয়মের ভিতর ফলো করার চেষ্টা করবা। বিভিন্ন জিনিস দেখে ভ্রান্তিতে যাও না, বাট তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা ওইভাবে একটু আইডিয়া নিই এবং একটা নির্দিষ্ট লাইন আপে থাকার চেষ্টা করবা। আমরা সর্বপ্রথম তাহলে কোন প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, সেটা হলো কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটা আমি তোমাদের শুধু কনসেপ্টগুলো ধরাই দিব এবং এটা সম্পর্কে বৃহৎ তোমার জেনে থাকা উচিত। তার কারণটা হলো তুমি এটা ক্লাসটা বৃহৎভাবে করছো। তাহলে চলো আমরা আগে কোশ্চেনটা একটু দেখি। সেখানে কি বলছে কি, রহিম এবং করিম দুজন প্রোগ্রামার, দুজনের প্রোগ্রাম তৈরির পদ্ধতি দু ধরনের। রহিমের প্রোগ্রাম রহিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর, আর করিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে প্রতিটি লাইন পৃথক পৃথকভাবে। ঠিক আছে, তাহলে এবার বলছে অপরদিকে কাব্য প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করে। এবার ভালো করে দেখো, আমাদের এই পুরো প্রবলেমটা হলো লিখিত টাইপের সমস্যার। অর্থাৎ তুমি মিয়া ধুমায়া কোড শিখছো, শিখে গেলা ক্লাসে যে আমি কোড সকল পারি, এবার দেখতেছো পরীক্ষায় আসছে কি এই লিখিত ধরনের প্রবলেমের সলভ। এবার তুমি কোথায় যাবা চান্দু? তাহলে সবই আমাদের এক্সপার্ট হইতে হবে। তাহলে একটু ভালো করে দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে যে প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রাম ভাষা কি, এই ধরনের কথা থাকলে কোনটা অ্যান্সার হয় সেটা তোমাকে কিন্তু বলা হয়েছে। তাও আমি বলে দিচ্ছি, সেটা হলো কি যে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মকানুনকে একত্রে বলা হয় কি প্রোগ্রাম ভাষা বা প্রোগ্রামের ভাষা। আরেকবার বলতেছি, সেটা হলো কি যে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলোর বিন্যাসকে বা বিন্যাসের নিয়মকানুনকে একত্রে বলা হয় কি প্রোগ্রামের ভাষা। অবশ্যই আমি নিজে থেকে কিছু জিনিস, তোমাদের যেটা কোনো গাইডে আমার পছন্দ হয় না ওইটা আমি নিজে থেকে লিখে দিই, আর যেগুলো কোনো গাইড বা কোনো জায়গায় পছন্দ হয় আমি ওইখান থেকেই তোমাকে রেফার করে পড়ার জন্য। তো কোনো না কোনো জায়গায় তুমি এটার মিল পাবা, আবার আমি যেটা লিখে দিই ওটা তুমি কোনো জায়গায় মিল পাবা না, কিন্তু আমি সহজ করে দিব, ওটা তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এর পরবর্তীটা কি, এর পরবর্তী বলছে শব্দ ছাড়া শুধু সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব। আচ্ছা, আমরা
কম্পিউটার সেক্টরে কোন জায়গাটায় দেখছি যে শুধুমাত্র সংখ্যা দিয়ে ভাষা প্রকাশ করা যায়, সেটা হলো কোনটা, মেশিন ভাষা। অর্থাৎ আমরা যে ওই প্রথম দিকে ক্লাস করছিলাম না যে ভাষার পরিচয়, প্রজন্ম, কত প্রজন্মের ভাষা আছে, ওইখানে মেশিন ভাষা পড়ছিলাম কি, যে মেশিন ভাষাটা হলো এমন এক ধরনের ভাষা যেটা আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে 0-1-এর মাধ্যমে কম্পিউটারের সাথে আমরা কি করি, কথা বলার চেষ্টা করি, অর্থাৎ কম্পিউটারকে কমান্ড দেওয়ার চেষ্টা করি, এবং কম্পিউটার সকল কাজগুলো কি করে তোমার তার ভিতরে যে প্রসেস করে এগুলো সবই কি 0-1-এ, অর্থাৎ আমরা ইনপুট দেওয়া থেকে শুরু করে কম্পিউটার ভিতরে কাজ এবং কম্পিউটার যে আউটপুট দেখে এখানে সকল কাজই হয় 0-1-এ। তাহলে আমাদের সহজ কথা হলো শব্দ ছাড়া শুধুমাত্র সংখ্যার মাধ্যমে কি করা হয়, ভাষা প্রকাশ সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। তাহলে কোন ক্ষেত্রে এটা সম্ভব? এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজে এটা সম্ভব। তারপরে বলছে কি, উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের ব্যাখ্যা করো। কাব্য কি করতেছিল, কাব্য বলছে ইংরেজি শব্দ ব্যবহার করে, ঠিক আছে। তাহলে কাব্য যদি ইংরেজি শব্দ ব্যবহার করে তাহলে তোমাকে এইখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে ইংরেজি শব্দ যদি সে ব্যবহার করে কি করছিল, প্রোগ্রাম রচনা করে, তাহলে ইংরেজিটাকে আমরা নিজের ভাষা হিসেবে ধরবো, অর্থাৎ আমাদের ভাষা, এবং সে যে প্রোগ্রাম রচনা করতেছে কম্পিউটারের সাথে কমান্ড দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের ভাষা, এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা। সহজ কথা, এটা কোন ভাষা, এটা হলো উচ্চ স্তরের ভাষা। তাহলে এবার তোমাকে বলছে উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের ব্যাখ্যা করো। তাহলে সবার প্রথমে বললাম কাব্য যেহেতু ইংরেজি ভাষার মাধ্যমে, অর্থাৎ একটা বোধগম্য নিজস্ব ভাষা, অর্থাৎ আমরা যে ভাষাটা বুঝি সেটার মাধ্যমে কম্পিউটার ভিতরে কোড করতে পারতেছে, তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে মানুষের জন্য এটা সহজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের জন্য এটা বোধগম্য এবং খুব সহজ, কিন্তু কম্পিউটারের জন্য এটা নেয়, সে ইংরেজিতে নেয়, নেওয়ার পরে কম্পিউটারকে কী করতে হচ্ছে, কম্পিউটার এই জিনিসটাকে 0-1-এ রূপান্তর করে নিচ্ছে, তারপরে কম্পিউটার কী করে, ওইটাকে প্রসেস করে একটা আউটপুট বের করে এবং আউটপুটটাকে পুনরায় আবার আমাদের বোধগম্য ভাষা অর্থাৎ ইংরেজি টাইপের ভাষায় সে দেখায়। তাহলে এই যে কাজটা, এই টোটাল কাজের সিস্টেমটাকে আমরা বলি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ইজি ফর হিউম্যান অ্যান্ড হার্ড ফর কম্পিউটার, অর্থাৎ যেটা মানুষের জন্য সহজ এবং কি কম্পিউটারের জন্য বোধগম্য নয়, অর্থাৎ অনেকটাই কঠিন। এটা সম্পর্কে তুমি আরও জানো, একটু সুন্দর করে গুছায় এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রোগ্রামে আমাদের কি হয়, এই ধরনের প্রোগ্রামের কারণে আমরা কোন ধরনের সুবিধা ভোগ করতেছি, যে আমাদের শুধু 0-1 দিয়ে প্রোগ্রাম করা প্রচণ্ড কঠিন হয়ে পড়ছিল, এটার জন্য জানা এবং আমাদের সময় ব্যয় করা এবং যে চিন্তা শক্তি থেকে শুরু করে সকল কিছু খুবই কঠিন হয়ে গেছিল সকল দিক বিবেচনা করে। কিন্তু যখনই আমরা আমাদের ভাষায় প্রোগ্রাম লেখা শুরু করলাম, আমি কিন্তু অ্যান্সারই বলতেছি এখনও, যে যখনই আমরা আমাদের ভাষা অথবা আমাদের বোধগম্য একটা ভাষা, সেটা হলো ইংরেজি দিয়ে প্রোগ্রাম রচনা শুরু করলাম, এটা আমরা সহজে মনে রাখতে পারতেছি, সহজে কাজ করতে পারতেছি, সহজে প্রোগ্রাম রান করতে পারতেছি, যা আমাদের জন্য আরও কি সহজ প্রোগ্রাম রচনা করা এবং আরও বড় ধরনের কাজ সম্পাদন করার জন্য সহজ হয়ে গেছে, ঠিক আছে, বা উপকারী হয়ে আসছে। তাহলে এরপরে বলা হয়েছে কি, যে উদ্দীপকে রহিম এবং করিমের প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুত গতি সম্পন্ন। রহিম এর কি হইতেছিল, আমাদের দুইজনের মধ্যে রহিম আর করিম, রহিমেরটা হলো পুরো প্রোগ্রাম, ভুল সংশোধন করা হলো সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর, আর হলো করিমেরটা হলো কি, করিমেরটা হলো এক লাইন করে। এখন প্রশ্নে বলছে কি কোনটা দ্রুত গতি সম্পন্ন। এখন দেখো আমাদের এই ধরনের যে প্রবলেমগুলো আসে, এখানে এক একটা বইতে এক একটা লেখা থাকে, তবে আমাকে যদি পার্সোনালি বলো, তুমি তো এখন বুঝতেই পারতেছো যে একটা হলো পুরো প্রোগ্রামকে একবারে কি করতেছে, অনুবাদ করে, আরেকটা হলো কি এক লাইন করে অনুবাদ করে। তাহলে এটা কি কম্পাইলার আর ইন্টারপ্রিটার, যেটা পুরাটাকে একবার অনুবাদ করতেছে সেটা হলো কম্পাইলার, আর যেটা এক লাইন করে অনুবাদ করতেছে সেটা হলো ইন্টারপ্রিটার। তোমাকে কিন্তু কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রিটার যে ক্লাসটা পড়েছিলাম, ওখানে আমি একটা বিরাট বড় টেবিল দিয়ে রাখছিলাম। ওই টেবিলের কিন্তু একদিকে কি আছে, ওই টেবিলের একদিকে হলো তোমার কম্পাইলারের বৈশিষ্ট্য, আরেকদিকে কি ছিল, ইন্টারপ্রিটারের বৈশিষ্ট্যগুলো ছিল, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে এই কোশ্চেনটা আছে কুমিল্লা বোর্ড 2017 যে প্রশ্নটা, এটা কিন্তু আমি মুখে বলে বুঝাতে পারতেছি বলে এটা এখানে লেখা নেই, যেটার জন্য লেখা প্রয়োজন ওটার জন্য আমি লিখিয়ে বোঝাই দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এখন একটু খেয়াল করো, সেটা হলো কি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে আমাদের কাজটা কি, আমরা তখন এখানে কিছু বৈশিষ্ট্য লিখবো, যে আমাদের কম্পাইলার কাজ করে কিভাবে, কম্পাইলার কাজ করে হলো তাকে যখন কোড লেখা হয়, পরিপূর্ণ কোড লেখার আগ পর্যন্ত কম্পাইলার কোনো কাজ করে না, পরিপূর্ণ কোড লেখার পরে যখন আমরা এটা রান করি, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবার অনুবাদ করে, ভুল থাকলে সবগুলো একসাথে দেখায় দেয়। কম্পাইলার যদিও এই ভুল থাকলে অনেকগুলো একসাথে দেখায় দেয়, এটা জটিল দিক, কিন্তু ভুল না থাকলে কিন্তু কম্পাইলার কি করে পুরোটা প্রোগ্রাম একবারে রান করে দিতেছে খুব দ্রুত, ঠিক আছে। অর্থাৎ আমি ওই যে তোমাকে বলছিলাম যে তুমি ওই বারবার যে কেমন আছেন, ও বলতেছে ভালো আছি, ঠিক আছে, চুং চ্যাং পুং প্যাং বলছিলাম না, তাহলে
ভালো আছি, আবারও বলতেছে, এর থেকে ভালো কি আমি একবার 10 লাইন বলে দিলাম, ও 10 লাইনের একটা রেজাল্ট আমাকে দিয়ে দিল, শেষ। তাহলে কম্পাইলারটায় আমাদের কি হয়, কাজ দ্রুত গতিতে হয়, ঠিক আছে। ইন্টারপ্রিটারে যেহেতু এক লাইন করে অনুবাদ হয়, সেক্ষেত্রে ইন্টারপ্রিটারে এক লাইন করে অনুবাদ হওয়ার কারণে ইন্টারপ্রিটারের কাজটা কি হয়, একটু ধীর গতিতে হয়। কম্পাইলারে সবগুলো ভুল একসাথে দেখাই দিলেও জটিল হয়, কিন্তু ভুলগুলো সংশোধন করে ফেললে খুব দ্রুত রান করা যায় প্রোগ্রাম। কিন্তু ইন্টারপ্রিটারে যদি এক লাইন করে ভুল থাকে, ওইখানে এক লাইন করে ঠিক করতে যায় আরও আমাদের কি হয়ে যায়, মানে প্রোগ্রামের রান টাইমটা আরও বেশি বা প্রোগ্রামের কাজ করার সময়টা আরও বেশি নিয়ে ফেলে, যার কারণে আমাদের কি হয়, রান টাইমটা আবার বলবো না, প্রোগ্রাম কি বলে ডেভেলপ করতে বা প্রোগ্রাম তৈরি করতে আরও বেশি সময় লাগে। তার জন্য এটা আমাদেরকে একটু ধীর গতি, তাহলে কম্পাইলারটা এখানে ফাস্ট গতি। এরপরে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো রাজশাহী বোর্ড 2017। তবে তোমাকে এটা বলার আগে, এইটা পড়ানোর আগে একটা ছোট জিনিস বলে নিই, সেটা একটু খেয়াল করে তুমি দেখো যে আমাদের যেহেতু কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটা পড়লাম এবং এখানে দেখলাম টোটাল সেটটাই ছিল বাংলা, অর্থাৎ লিখিত টাইপের, কোটটোট কিছু ছিল না, এমন কিন্তু আরও প্রশ্ন আসে। মাঝে মাঝে দু একটা প্রশ্ন এরকমও দেখা যায় যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ লেখো, এটা থাকে, ছেলেমেয়েরা বুঝতেই পারে না কি দিছে। আর ভাই এটা তোমার পড়ানো হয়েছে, একটু খেয়াল করে দেখো প্রথম দিকের ক্লাসে। প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো কি, সেটা হলো কি প্রোগ্রামে সমস্যা নির্দিষ্টকরণ, তারপরে কি তোমার প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণ, তারপরে কি ছিল, তারপরে ছিল ডিজাইন, কোডিং, এই ধরনের অনেক কাজই তো ছিল, তাই না? তাহলে এই যে তোমার যেই অপশনগুলো ছিল, 7টা অপশন ছিল, ওই 7টা অপশনকে সিরিয়ালে লেখে, তাই না, 7টা পার্ট ছিল, ধাপ ছিল, 7টা ধাপ লেখে, তারপরে তোমার ওই যে কোডিং, তারপরে কি ছিল তোমার রক্ষণাবেক্ষণ, তারপরে ছিল হলো বাস্তবায়ন, আরও অনেক কিছু, আমি সিরিয়ালে বলতেছি না। তো এগুলো ছিল 7টা, ওই ক্লাসে একটু দেখো, এটা একটু মাথায় রাখো যে কোনো জায়গায় যদি এরকমও আসে, যেহেতু বাংলা প্রশ্ন আসে পুরোটা, তাহলে ওইটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে একটু খেয়াল রেখো প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ এটা আসে। তাহলে চলো রাজশাহী বোর্ড 2017টা আমরা একটু দেখি। এখানে বলছে কি যে তোমার মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। আরে মিয়া, ছোটবেলার ম্যাথ না? আচ্ছা, তো মায়ের বয়সটা কি, মায়ের বয়স হলো ছেলের বয়সের 3 গুণ, পিতার বয়স হলো মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, পুত্রের বয়স হলো x বছর। ঠিক আছে, কত সহজ প্রশ্ন দিছে দেখো, যে পুত্রের বয়স যদি কি হয়, এক্স হয়, ভালো করে বুঝছো, পুত্রের বয়স এক্স হলে মায়ের বয়স হলো ছেলের বয়সের 3 গুণ, তাহলে মায়ের বয়স কত, 3x, তাই না? তাহলে মায়ের বয়স যদি 3x হয়, ভালো করে বুঝো, তাহলে ওইটার সাথে এবার পিতার বয়সটা আমরা বের করবো। তাহলে পিতার বয়সটা হলো মায়ের বয়স থেকে কত বেশি, 5 বছর বেশি, তাহলে আমাদের পিতার বয়সটা হবে 3x + 5। আমরা এখনই কিন্তু এটা সমাধান করে বসে আছি। এই এত সহজ জিনিস যদি তোমাদের মাথায় না ঢোকে, তাহলে তোমার ক্লাস 4-এর ভাইয়ের কাছে যাই একটু পড়তে পারো, ঠিক আছে? তো এখন যেটা বলছে দেখো, যে আমাদের প্রথমে যেটা বলছে যে ডেটা এনক্রিপশন কি, ডেটা এনক্রিপশনটা এটা কিন্তু আমাদের ইয়ার প্রশ্ন, কি বলে এটাকে, এটা হলো আমাদের অধ্যায় 6-এর প্রশ্ন। তোমরা অধ্যায় 6-এর যদি কোর্সটা নাও, এখানে আমরা দেখতে পারবা এটা সম্পর্কে আলোচনা আছে। তো শর্ট করে যদি বলি, সেটা হলো ডেটার সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। এনক্রিপ্ট মানে হলো বিশেষ কোড বা সিস্টেমের মাধ্যমে ডেটাটাকে একটু পরিবর্তন করা হয়। অর্থাৎ আমি তোমাকে এই কথাটা বলছি, ঠিক আছে, একটা কথা বলছি, ওই কথাটা একটু পরিবর্তন করা। অধ্যায় 6 যদি তোমাদের থাকে, তাহলে তোমরা কোর্সটা যদি নাও, তখন তোমরা এটা জানতে পারবা। সেটা হলো আমি একটা তথ্য একদিক থেকে আরেক দিকে দিব, কিন্তু তথ্যটা যদি মাঝখানে চুরি হয়ে যায় তাহলে সমস্যা। তাহলে আমরা কি করি, এটাই ডাটাবেজের অধ্যায় আছে, আমরা তথ্যটাকে আগে একটা বিশেষ ফরম্যাটে এটা পরিবর্তন করে নিই, ঠিক আছে, তথ্যটাকে পরিবর্তন করে নিই, দেন সেন্ড করি, দেন যে প্রতিষ্ঠান এটা রিসিভ করতেছে বা যে ব্যক্তি রিসিভ করতেছে, সে আবার এটাকে আগের ফরম্যাটে নিয়ে নেয়, কারণ তাকে আগে থেকে বলা থাকে যে এটা এইভাবে পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। সে আগে থেকে এটা, বা তাকে আগে থেকে সফটওয়্যার বা অ্যাপসটা দেওয়া থাকে, সে দিন তথ্যটা পাওয়ার পরে ওইটা দিয়ে আবার তথ্যটাকে আগের মতো করে নেয়, তাহলে সে আবার বুঝতে পারে তাকে কী পাঠানো হয়েছে। তাহলে মাঝখানে চোর যদি চুরিও করে নিয়ে যায় তথ্য, সে দেখে এটা আবার কী জিনিস, বুঝতেছি না। তাহলে এটাকেই বলা হয় ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন কি, তথ্যের নিরাপত্তা বাড়ানোর জন্য তথ্যের বিশেষ পরিবর্তনকে বলা হয় ডেটা এনক্রিপশন, সহজ করে আর কি বললাম, ঠিক আছে। এবং এটা কি হয়, একদিক থেকে আরেকদিকে তথ্য পাঠানোর পরে আমাদের যে রিসিভ করে সে প্রতিষ্ঠান বা ব্যক্তি এটাকে আবার পুনরায় আগের রূপে নিয়ে আসতে পারে। এরপরে বলছে কি ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেস ব্যবহৃত হয় কেন। এটা কিন্তু তোমাদের কি বলে, এটা হলো অধ্যায় 4-এর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা এখানে তোমাদের চলে আসছে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের এখানে যেটা আমরা বলতে পারি সেটা হলো ডাইনামিক ওয়েব পেজ যেটা আছে, ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে বলবো যে এই ওয়েব পেজটা সাধারণত একটু বড়, লোড হইতে সময় লাগে একটু বেশি, এবং এছাড়াও এই ওয়েব পেজের ভিতর প্রচুর পরিমাণে তথ্য থাকে, ঠিক আছে। এই প্রচুর পরিমাণে তথ্যগুলোকে কি করতে হবে, কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে, যাতে এই তথ্যগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় এবং এই তথ্যগুলো নিয়ে পরবর্তীতে কাজ করা যায়। তাহলে আমাদের অবশ্যই এই সুবিধা পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটের ভিতরে কি সংযুক্ত থাকতে হবে, সেটা হলো এই ওয়েবসাইটের ভিতরে সংযুক্ত থাকতে হবে ডেটাবেস বা ডাটাবেস। কেন, কারণ এই ডাটাবেজের ভিতরেই তথ্যগুলো সংযুক্ত মানে স্টোর করে রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়, এবং ওইখান থেকে আমরা যে কোনো সময় এটা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে।
এছাড়াও আমাদের যেটা যে আমাদের এই পেজটা, ঠিক আছে, আমাদের যে তুমি দেখো তোমার ফেসবুক থেকে শুরু করে যে ধরনের ওয়েবসাইট চালাও যেখানে যেগুলো ডাইনামিক, ওগুলো কিন্তু তোমার কমেন্ট থেকে শুরু করে সকল কিছু কিন্তু স্টোর থাকে এবং তুমি কিন্তু খুঁজে পাও পরবর্তীতে। এগুলো সবগুলো সম্ভব হয় হলো ডেটাবেজের যে কাজ আছে ওইটা সাথে অ্যাডজাস্ট থাকে এর জন্য, ঠিক আছে। তাহলে এটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম তোমাকে। এরপরে বলছে মায়ের ও পিতার বয়স নির্ণয় করার অ্যালগোরিদম লেখো। তাহলে উপর থেকে মায়ের বয়স কি, হ্যাঁ, এটা অ্যালগোরিদম ফ্লোচার্ট, ভালো করে দেখো। মায়ের এবং পিতার বয়স বের করতে বলছে, তাহলে তুমি একটু কষ্ট করে মাকে কি নিতে পারো, মাকে নিতে পারো মাদার, এম নিতে পারো, আর বাবাকে কি নিতে পারো, ফাদার, ঠিক আছে। ফাদার নিয়ে তুমি এফ দিতে পারো। তাহলে আমাদের সূত্র কিন্তু তুমি মুখে মুখে সমাধান, যে পোলার বয়স যদি এক্স হয় তাহলে মায়ের বয়স কত, 3x, আর পিতার বয়স কত, 3x+5। তাহলে ওইটারে আমরা একটু বাংলায় সুন্দর করে সাজা লিখতে হবে ধাপ বাই ধাপ। এগুলো দেখে ক্লাসে মানে পরীক্ষা ভয় পাই যাও না, এগুলো যেইভাবে তুমি চিন্তা করবে ওইভাবেই কাজ, এত কঠিন কিছু না। তাহলে অ্যালগোরিদমটা কি, সেটা হলো প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট হিসেবে পুত্রের বয়সকে এক্স নিলাম, ঠিক আছে, এক্সটা একটু বুঝে এক্স নিলাম। তাহলে মাতার বয়স এম সমান কি 3x বছর, পিতার বয়স কি এফ সমান 3x+5 বছর, শেষ। তাহলে এবার কি মাতার বয়স এম এবং পিতার বয়স এফ ছাপাই দেওয়া হয় না আমাদের একটা লাইনে, ঠিক আছে, প্রোগ্রাম শেষ করি, কাহিনী শেষ মিয়া। এত প্যারার কিছু আছে? তাহলে একটু সাইডে আসলাম, চাইলে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে। এর পরবর্তীতে কি আছে দেখো, যে তাদের তিনজনের বয়স একত্রে কত তার নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এখন তুমি যদি ছোট মানুষের মতো সুন্দর করে এই ম্যাথটা করতে চাও তাহলে কিন্তু খুব সুন্দর তুমি করতে পারো। আমি একটু শর্টে লিখছি। ছোট মানুষের মতো বাচ্চাদের মতো করলে তুমি কি লিখবা, ঘ দিয়ে লিখবা কি ছেলের বয়স এক্স বছর, তাহলে মায়ের বয়স সমান 3x বছর, তাহলে কি পিতার বয়স সমান 3x+5 বছর। তিনজনেরটা বের করলো না, তিনজনের বয়স এক্স, 3x আর 3x+5। এবার আমি যদি বলি তিনজনের একসাথে বয়স কত, তাহলে সবাইকে যোগ করে দিব, যে এক্স যোগ 3x+5। এই যে এটা হলো বাবার বয়স, মায়ের বয়স আর ছেলের বয়স, বাচ্চা বলাই দিছি। তাহলে এই যে তোমার তিনজনের বয়সটাকে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। যোগ করে এবার কি হইতেছে আমাদের, এই যে এখান থেকে টোটাল থেকে কি আসলো 7x আর +5 এর এই যে +5। তাহলে তিনজনের আমরা টোটাল বয়স কিন্তু বের করে ফেলছি, কিন্তু আমাকে এটা বের করতে বলছে কিসে, সি কোডের মাধ্যমে। আগে তাহলে আমি একটু হিসাব করে নিলাম। এই হিসাবটা কিন্তু তুমি বলতে পারো যে উদ্দীপক থেকে পাই, সুন্দর করে সাজায় লিখতে পারো, বা ছোট বাচ্চাদের মধ্যে এক লাইন করে লিখতে পারো, তারপরে যোগ করতে পারো। যে এক লাইন করে কি লিখতে পারো, যে পুত্রের বয়স, মায়ের বয়স, পিতার বয়স, তারপরে তাদের যোগফল, এই যে যোগফল, দেন আমরা কোডের মাধ্যমে এটা করবো। তাহলে কি আমাদের কোডটা কি ইনক্লুড studio.h মেইন দিয়ে শুরু করলাম। দেন আমাদের কি লাগতেছে এখানে, আমাদের এক্স এর মান নিতে হবে, তাই না। এক্স এর মান নিলে, এক্স এর মানটা নিলে আমাদের কি আসতেছে, এস এর মানটা বের হবে। তাহলে এক্স এর মান যেটা দিবে সেখান থেকে তো বের হবে, তাই না। তাহলে আমরা এক্স এর মান এবং এস এর মান এই দুটো নিয়ে কাজ করব বলে আমরা এখানে এক্স আর এসটা দিচ্ছি। দুইটা নিয়ে কাজ করবো না, এক্স নিয়ে কাজ করবো, এসটা তো আমাদের বের হবে। তাহলে প্রিন্টার কি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স। তুমি এটা না লিখে যদি তোমার মন চাই, এন্টার দ্য এজ অফ দ্য সান, ঠিক আছে। তুমি কি করো, ছেলের কি করো, বয়সটা এন্টার করো। তুমি যেভাবে লেখো লিখলা, সুন্দর করে লিখে এটা রাখলা। দেন ওটা তুমি এন্টার করলো, যে পার্সেন্টেজ ডি, এজের ভিতরে যে বয়সটা যে প্রবেশ করলো, অর্থাৎ এক্স এর যে মানটা দিবে ওইটা কোথায় যাবে, এজে যাবে। আর আমাদের সূত্রটা কি, এই যে এইটাই হলো সূত্র, টোটাল বের করে সূত্র, এই যে আমরা আগে বের করে রাখছি, সেটা হলো কি, এই জিনিসগুলো খেয়াল থাকে না, দুঃখিত, খুবই দুঃখিত স্যার। সেটা হলো কি, এখানে আমি দেখো কি দিয়ে রাখছি, এক্স দিয়ে ফেলছিলাম, এখানে কি হবে এস, তাই না, কারণ আমাদের টোটাল আমরা এস নিছি। তাহলে এস সমান কি 7 × x+5, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি দিয়ে রাখলাম, এটা হলো আমাদের এই যে সূত্রটা। আমরা কিন্তু এক্সপ্রেশনে পড়ছি, এখানে ইন্টু এভাবে দিছি কেন, এক্সপ্রেশনে একটা ক্লাস করছিলাম আমরা, ওইখানে দেখছিলাম যে ইন্টু থাকলে ওইটা আমাদের ইন্টু দিয়ে দিতে হয়, ঠিক আছে। কম্পিউটার ডাইরেক্ট একটা পাশাপাশি লিখলে বুঝতে পারে না। তাহলে আমরা এই যে লিখলাম, এবার আমরা এখানে কি করতেছি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এই যে এসকে প্রিন্ট করে দিছি, দেন আমাদের কি রিটার্ন 0, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি সাধারণ কাজ। এখন আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হলো ঢাকা বোর্ড 2017। আর একটু খেয়াল করে দেখো যে আমরা আস্তে আস্তে একটু সহজ থেকে একটু কঠিনের দিকে আস্তে আস্তে গমন করতেছি, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে উদ্দীপকটা কি বলছে, যে 12/8/2016 তারিখে আইসিটি শিক্ষক ক্লাসে বর্তমানে আমরা কম্পিউটারের সাহায্যে সাধারণ সমস্যা সমাধানের জন্য যে প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি তা কম্পিউটারকে বোঝানোর প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করছিলেন। আরে সর্বনাশ,
এত সহজভাবে এটা বলা যায় না, বেড়াগো খায় কাম নাই। আচ্ছা, তো এখানে কি করছে দেখো, যে এই মানে কথা দিয়ে বুঝাইছে যে আইসিটির টিচার এই তারিখে ক্লাসে পড়াইতে ছিল কি এমন একটা জিনিস, যে জিনিসটা হলো আমরা যে প্রোগ্রামের ভিতর আমরা যে প্রোগ্রাম লিখি, এই জিনিসটা কম্পিউটার কিভাবে বুঝে ওই প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করতেছে, মানে কি অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে। আরে সর্বনাশ। আচ্ছা, যাই হোক, গেল, সরি আমার দুষ্টামির জন্য। করছিলেন এবং বলেছিলেন যে আগামী ক্লাসে কতগুলো সিরিজের সংখ্যা যোগফল সি প্রোগ্রামিং ভাষার সাহায্যে বের করার প্রোগ্রামিং শিখাবো। তাহলে সে বললো কি যে সিরিজ টাইপের প্রবলেম শিখাবে পরের দিন। তিনি পরবর্তী ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে এই জিনিসটা লিখলো এবং সিরিজ লিখে আলোচনা শুরু করে দিল। এবার আমাদের একটা প্রশ্ন চলে আসছে, অ্যারে কি? দেখছো অ্যারেটা আমাদের এই যে একটু চেহারাটা দেখলাম, তাহলে অ্যারেটা কি ছিল? সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক কি থাকে, ডেটা রাখা যায়। এছাড়াও আরও দুইটা সুন্দর সুন্দর সংজ্ঞা লিখে দিছি, তোমরা চাইলে ওইগুলোও দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে দিছি কি, চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে। চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম মানে কি, চলক তৈরির আমি তোমাকে 8টা না 9টা নিয়ম শিখাইছি, একটু খেয়াল করে দেখো যে এটা দিতে পারবো, এটা দিতে পারবো না, এরকম অনেকগুলো নিয়ম। এখন কথা হলো 2 মার্কের জন্য কি আমি 8টাই লিখবো? না, তুমি যে জিনিসগুলোকে একটু মেজর মনে করো, একটু বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলোকে তুমি 2 মার্কের জন্য 4-5টা লিখে দিতে পারো, 8টাই লেখার দরকার নাই। 3 মার্কে আসলে আবার 8টা দিবা, ঠিক আছে? তো 2 মার্কের জন্য তুমি দিতে পারো যে আমরা কি করি, আমাদের সাধারণত চলক লেখার সময় আমরা অ্যালফাবেটগুলো ব্যবহার করি, এ থেকে জেড, এ থেকে জেড থেকে যে কোনোগুলো, বা ছোট হাতের এ থেকে জেড থেকে যে কোনোগুলো সংখ্যা ব্যবহার করতে পারি, কিন্তু সংখ্যাটারে প্রথমে আমরা ব্যবহার করি না। আমি কিন্তু একবারে বলে দিতেছি, তোমরা ভাগ ভাগ করে নিও। সংখ্যাগুলোকে আমরা প্রথমে ব্যবহার করতে পারি না। এছাড়াও আমরা বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করতে পারি, যার ভিতরে একটা চিহ্ন হলো আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করা যায়। এছাড়াও স্পেশাল যে ক্যারেক্টার আছে ওই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, ঠিক আছে? গুণ, যোগ, বিয়োগ, গুণ ভাগ কিন্তু আবার আমরা ইয়াতে ব্যবহার করি না, আমাদের কি বলে চলক লেখার সময়। একটু খেয়াল করে দেখো, ওই ক্লাসটা একটু দেখে আইসো। তারপরে কি ফাংশন টাইপের বা কিওয়ার্ড টাইপের যে জিনিসগুলো আছে এগুলো আমরা কি করি না, চলকে ব্যবহার করি না, এবং চলক লেখার সময় মাঝখানে কোনো কি দেই না, ফাঁকা দেই না, ঠিক আছে? তাহলে এই কয়টা নিয়ম একটু ইম্পর্টেন্ট, এই কয়টা একটু দিতে পারো। আচ্ছা দেখো, এরপরে যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হলো গ নম্বর প্রশ্নটা, ঢাকা বোর্ড 2017। এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রামটা তোমাকে সি ভাষা মানে প্রোগ্রামটা সি ভাষা সম্পর্কে লিখতে বলছে বা সি ভাষার মাধ্যমে লিখতে বলছে। তো এখানে একটা জিনিস দেখো, সেটা হলো যে এখানে বড় হাতের অ্যান দিয়ে রাখছে ওরা, হ্যাঁ? আমি ভুলে সবগুলো ছোট হাতের অ্যান দিয়ে লিখছিলাম, তাড়াহুড়া করে বা লেখার সময় অনেক কিছু লেখার সময় টুকটাক খেয়াল থাকে না। তবে খেয়াল রাখবে যে আমি যখন পড়াই দিই তখন যেহেতু আমার চোখে পড়ে, আমি ওটা কিন্তু কারেকশন করে দিই। এই জন্য যখন নোট করবে সেটা হলো আমি যখন পড়াই তখন নোট করলে বেটার, ওকে? আর যদি তুমি এমনিতেও তোমার পারার কথা, একটু খেয়াল রাখো টুকটাক ভুলগুলো। আমি ভুল করি এগুলায়, তোমরা যে কি করবা খেয়াল থাকে না রে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে কি আছে, তা আমরা এই কাজটা করার জন্য আমাদের দেখতেছি যে এটা হলো আমাদের কি, আমাদের হলো ইনক্রিমেন্ট টাইপের একটা সিরিজ, 2 করে বাড়তেছে, এন পর্যন্ত যাবে। তাহলে এটা আবার কি, আবার মিয়া আই এন এস নিলাম, এস এর মান যেহেতু প্লাস এই জন্য 0 দিয়ে দিলাম। তারপর আমরা এন এর ভিতর মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এই যে 221 থেকে শুরু, 221 থেকে শুরু, দেন আমাদের যখন বাড়ে তখন আমরা যেভাবে দেই যে কন্ডিশনটা বসাইলাম। তারপর আমাদের আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 করে বাড়তেছে, যোগের সূত্র, এসকে আউটপুট প্রিন্ট এস করে দিলাম, দেন রিটার্ন 0, শেষ। এরপরে যে কাজটা করছে দেখো, যে বলছে উদ্দীপকের উল্লেখিত তারিখে আইসিটি শিক্ষকের আলোচ্য প্রোগ্রামের মধ্যে কোনটিকে তুমি বেশি উপযোগী মনে করো। এখন আলোচ্য প্রোগ্রাম যেটা বলছে, সে আসলে কি বলছিল খেয়াল করে দেখো। সে আসলে একটা প্রোগ্রাম পড়াতে ছিল, যেই প্রোগ্রামটা কম্পিউটারকে আমরা যে ভাষাটা লিখে দিই সেই জিনিসটা বুঝতে সহায়তা করে। তাহলে এমন যদি হয় যে আমরা যে ভাষা এখন লিখি সেটাকে কম্পিউটার কি করতেছে, কম্পিউটার বোধগম্য করে দেওয়ার ব্যবস্থা করতেছে, ওই প্রোগ্রামটার নাম হলো অনুবাদক প্রোগ্রাম। আর এখন যেহেতু আমরা ম্যাক্সিমাম মোটামুটি একটু আপগ্রেডেড লেভেলের ভাষাগুলো ব্যবহার করি, তাহলে অনুবাদক প্রোগ্রামের কোন জিনিসটা আমরা ব্যবহার করতে পারি খেয়াল করে দেখো, আমরা হয় ইন্টারপ্রিটার ব্যবহার করতে পারি, নাহলে কম্পাইলার ব্যবহার করতে পারি। এখন তোমার কাছে কোনটা ভালো লাগবে, ঠিক আছে? বিশ্লেষণ পড়বো কি কোনটিকে তুমি বেশি উপযোগী মনে করবে সেই জিনিসটা তুমি তোমার ভাবে লিখবা। তাহলে এখন আমি তোমাকে কিন্তু কি করে দিচ্ছি, আমি তোমাকে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের বিশাল একটা পার্থক্য তোমাকে লিখে দিয়েছিলাম। এখানে কিন্তু তোমাকে পার্থক্য লিখতে হবে, যে আমাদের কম্পাইলার এইভাবে কাজ করে, ইন্টারপ্রিটার এইভাবে কাজ করে, কম্পাইলার এইভাবে কাজ করে, ইন্টারপ্রিটার এইভাবে কাজ করে, কম্পাইলার এত সময় নেয়, ইন্টারপ্রিটার এত সময় নেয়, কম্পাইলার এইভাবে ভুল দেখায়, ইন্টারপ্রিটার এইভাবে ভুল দেখায়। সুন্দর করে পুরো পার্থক্যটা লাইন বাই লাইন, পার্থক্যের জন্য বক্স লাগবে না, লাইন বাই লাইন সুন্দর করে লিখে, সুন্দর করে লেখার পরে তুমি এবার তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাকে এখানে বলতে পারবে, কোনো সমস্যা নেই। তবে তুমি যেহেতু সি প্রোগ্রাম করে এবং এটা একটা কম্পাইলার ভিত্তিক প্রোগ্রাম, তো কম্পাইলারটা একটু উপযোগী এটা বলাটাই আমার মতে শ্রেয় হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা একটু সুন্দর করে তুমি বুঝতেই পারলা যে এখানে কি বলছে, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের পার্থক্যের কথা বলছে।
এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো যে এরপরে আমাদের দেওয়া হয়েছে হলো ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড 2018, ঠিক আছে। আর এখানে কি বলছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ABC দলে বিভক্ত করা হয়। রোল নাম্বার 1 থেকে 30 এ দলে, 30 থেকে 60 পর্যন্ত B দলে এবং 60 থেকে 100 পর্যন্ত C দলের অন্তর্ভুক্ত হবে। এবার বলছে অবজেক্ট প্রোগ্রাম কি। অবজেক্ট প্রোগ্রাম কি, এটা আসলে একটা ত্রুটিযুক্ত কথা যতটা আমাদের খেয়াল পড়ে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা কি জানো? সেটা হলো যে আমাদের দেখা যায় যে বোর্ডের এতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমার কিছু সকল গাইডে মোটামুটি সবই ঠিক থাকে, দু একটা প্রশ্ন একটু ভুল চলে আসে। তা আমি যেহেতু কোনো প্রশ্নগুলো কোনো টেস্ট পেপার বা গাইড থেকেই কালেক্ট করি, অবশ্যই এতগুলো কোশ্চেন তো আমাকে কেউ দিয়ে যাবে না। তাহলে আমি যেখানে কালেক্ট করছি এখানে মনে করি ছোটো কোনো ত্রুটি আছে, বাট তোমার গাইডে ত্রুটিটা ঠিক করে দিছে, অথবা আমার গাইডে ঠিক করা তোমার গাইডে ত্রুটিটা আছে, মানে ভুলটা আছে, তাহলে তুমি কিন্তু দেখবা যে তোমাকে যেটা দেওয়া হয়েছে এবং তারা তো একটা অ্যান্সার লিখছে, তুমি ওইটা কি ওই অনুযায়ী বুঝতেছো কিনা, ঠিক আছে। দেন তোমার কাছে যে প্রশ্ন আসবে তুমি ওইটা পারলেই হবে। তার কারণটা তোমাকে জানতে হবে যে হ্যাঁ আমি এটা জানি, এটা এইভাবে আসলেও জানি, এটা আমি এইভাবে আসলে আমি এটা সম্পর্কে জানি, অর্থাৎ তুমি যাতে ভবিষ্যতে পরীক্ষা যা আসে ওইটা লিখে দিয়ে আসতে পারো, সেটা জানি তোমার আইডিয়াটা থাকে, ঠিক আছে। তাই ওই ত্রুটি নিয়ে আবার লাফালাফি করো না যদি কোনো থাকে। তাই এটা কেন বলছি, এটা বলছি তার কারণটা হলো যে অবজেক্ট প্রোগ্রাম কি, এটা সাধারণত এক এক জায়গায় এক একভাবে বলা। কিছু জায়গায় নেয় হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি, ঠিক আছে, আর কিছু জায়গায় নেয় হলো অবজেক্ট প্রোগ্রাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কিন্তু আমরা জানি OOP, যেটা আমরা শিখছি কদিন আগে একটা বিরক্তকর লেকচারে। সেটা কি ছিল যে অবজেক্ট নির্ভরশীল যে ভাষা, অর্থাৎ বস্তু নির্ভরশীল যে ভাষা, তাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? আর যদি তোমাকে বলে যে এটা, অনেক টিচার আবার এইভাবেও বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা না, এটা হলো অবজেক্ট প্রোগ্রাম কি, এটা আবার আরেক জিনিস। তারা আবার বলে দেয় কি যে মেশিন ভাষা, যেহেতু মেশিন একটা অবজেক্ট টাইপের, বস্তু টাইপের জিনিস, তাহলে মেশিন ভাষা হলো 0-1, তাহলে অবজেক্ট প্রোগ্রাম মানে হলো মেশিন ভাষা, ঠিক আছে। ওরা এইভাবে বলে। তো এক এক বইতে তুমি এক একটা পাইতে পারো, তোমার যেটা ভালো লাগবে তুমি এটা বলবা, কিন্তু এটা কারেকশন প্রশ্ন যেভাবে আসবে, ঠিক আছে, তুমি ওইভাবেই ওইটা পারলেই হবে, ওকে। তাহলে আমি দুই সাইডটাই তোমাকে বলে দিলাম। এরপরে বলছে কি সি একটি কেস সেন্সিটিভ ভাষা বুঝিয়ে লেখো। আরে ভাই, এই প্রশ্ন তো তুমি পারো, সি একটা কেস সেন্সিটিভ। দেখো তুমি যে এই যে কোডটা করছো, এই কোডের ভিতরে আমি কি দিছি, এখানে নিছি আই নিছি, এন নিছি, এস নিছি। আমি যদি এই কোডের ভিতরে এই যে তোমার এনগুলোকে দেখো, সবগুলা এন বড় হাতে ছিল, এটা ঠিক করে দিছি একটু আগে বললাম না। তাহলে এখন দেখো আমি যদি এই আয়ের জায়গায় কি করি, এখন বড় হাতের আই নিয়ে বসে থাকি, আর এইখানে যাই যদি দেই কি, এখানে যাই যে এই হলো ছোট হাতের আই, ঠিক আছে, তাহলেই তো একটা ঝামেলা কি হয়ে যাবে, এই কোডটা রান করবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে কোডে আমরা যা যা নিছি, এই জিনিসগুলো কি ছোট হাতের না বড় হাতের, ওগুলোকে সামনে কিভাবে নিব, ওই জিনিসগুলো কি রাখতে হবে, সাজায় রাখতে হবে, ঠিক আছে, মানে খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে যে কোনো ধরনের ভুলই কিন্তু তোমার প্রোগ্রামের আউটপুট আসাকে কি করে দিবে, ব্যাঘাত করে দিবে। তাহলে সি একটা কেস সেন্সিটিভ ভাষা। কেন এটা কেস সেন্সিটিভ, তার কারণটা হলো এইখানে ছোট হাতের মিনিং এবং বড় হাতের মিনিং কিন্তু আলাদা, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে দেখতে হবে, যেটা HTML ছিল না। তারপরে বলছে কি উদ্দীপকে উল্লেখিত দল গঠনের জন্য অ্যালগোরিদম লেখো। তাহলে দল গঠনের জন্য মানে কি স্যার? দল গঠনের জন্য মানে হলো যে উদ্দীপকে তুমি দল গঠন করবা 0 থেকে 1 পর্যন্ত হলো তোমার কি, 0 থেকে 1 না, 1 থেকে 30 পর্যন্ত হলো দল এতে, 31 থেকে 60 পর্যন্ত হলো দল বিতে, আর 61 থেকে 100 পর্যন্ত দল রোল হলো তোমার গ্রুপ সিতে, ঠিক আছে। তাহলে তোমার যদি এখন 1 থেকে 30 পর্যন্ত রোল যদি তোমার এতে হয়, তাহলে তুমি এই জিনিসগুলোকে সুন্দর করে লিখতে পারো। আমি এখানে শর্ট করে লেখার জন্য এইভাবে লিখছি যে প্রোগ্রাম শুরু করলাম, ইনপুটে রোল নিলাম, আমার রোলই তো লাগবে, রোল নিলে না বুঝতে পারবো এটা কোনটায় পড়ে। রোল নেওয়ার পরে এখানে বলছে কি যে তোমার রোলটা যদি কি হয়, দেখো এটা লেখার মানেটা কি, রোলটা এই যে রোলটা যদি কি হয়, রোলটা যদি ছোট হয়, ঠিক আছে, রোলটা যদি বড় হয়, এটা কি বড় চিহ্ন না? তাহলে এখানে আমি বলছি কি, দেখো রোলটা যদি কি হয়, বড় হয়, কত থেকে, 1 থেকে বড় হয় অথবা 1-এর সমান হয়, যে নিচের দাগটা, এটা মানে হলো সমান। আমাদের গাণিতিক সাধারণ ভাষায় যে এটার নিচে দাগ দিলে ওটা কি বোঝায়, সমান, আর এটা দিয়ে বোঝা হলো বড়। তাহলে আমি এই যে এই সাইডের জিনিসটা হলো বড়, পেটের ভিতরে যে থাকে সে হলো বড়। তাহলে কি বুঝাইছে, একবারে দেখো যে রোলটা যদি 1-এর সমানও হয় অথবা 1 থেকে বড় হয়, আবার এই রোলটাই যদি 30-এর থেকে ছোট হয় অথবা 30-এর সমান হয়, তাহলে সে কি দল এর অন্তর্ভুক্ত। যেহেতু 3টা কথা আছে, আমি ধাপ 3-এ যায় 3টা জিনিস লিখে দিছি। এই জিনিসগুলোর জন্য কি কোনো মারামারি দরকার না, তুমি যেইভাবে ভালো লাগে ওইভাবে লিখতে পারো। তুমি চাইলে এখানে অন্যভাবে লিখতে পারতা, যে এইটা না দিয়ে যে যদি, তুমি বাংলাও লিখতে পারতা, যদি তারপরে কি রোল, ROLL, রোল, যদি রোল 1 থেকে 30-এর মধ্যে হয়, ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে সে এই দলের অন্তর্ভুক্ত। যদি রোল 31-এর সমান, ঠিক আছে,
বা 31 থেকে তোমার কি হয় 60-এর মধ্যে হয়, তাহলে সে বি তলার অন্তর্ভুক্ত। বা তুমি বলতে পারো যে যদি রোলটা 31-এর সমান অথবা তার থেকে বড়, 60-এর সমান অথবা তার থেকে ছোট হয়, তাহলে সে বি দলের অন্তর্গত। তুমি যেইভাবে ভাল লাগে রে ভাই, তোমার যেভাবে ভাষা, আমার কাছে সব থেকে ছোট ট্রিক এটা মনে হয়েছে, এই জন্য আমি এটা দিয়েছি যে যদি রোলটা আবার কি হয় 60-এর সমান, 61-এর সমান বা তার থেকে বড় আর 100-এর সমান বা তার থেকে ছোট হয়, তাহলে এটা আবার কি সি দলের অন্তর্গত। তো আমি মুখ দিয়ে যে বাংলাটা বললাম বোঝানোর সময়, এটাও যদি কেউ লিখে দাও কোনো সমস্যা নেই। আর যার এটা ভালো লাগছে সেটা নিতে পারো। তো এরপরে আমরা কি করব, আমরা কি কোন গ্রুপে সেটা আমরা প্রিন্ট করে দিব, যে এ বি এবং সি দল প্রিন্ট করি, ঠিক আছে। তারপরে কি শেষ করে দিলাম। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে হলো যে সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের জন্য একটি প্রোগ্রাম রচনা করো। তাহলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করে এই জিনিসটাকে কি করবো, এই জিনিসটা দল গঠন করে ব্যবস্থা করে দিব। তাহলে চলো আমরা একটু কোডটা দেখে আসি। আচ্ছা, তাহলে একটা জিনিস ভালো করে বুঝো যে আমরা এইটাকে যে কোডে রূপান্তর করব, এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে হলো আমাকে শর্ত যেগুলো দিছে, আমি তো এখানে ছোট করে লিখছি, কিন্তু এখানে কিন্তু প্রতি লাইনে 2টা করে শর্ত আছে, প্রতি লাইনে 2টা করে শর্ত আছে। শর্ত নাম্বার 1 কি, যদি রোলটা হয় হলো 1-এর সমান অথবা বড়, এটা একটা শর্ত। যদি রোলটা হয় 30-এর সমান অথবা তার ছোট, এটা আরেকটা শর্ত। তাহলে এই 2টা শর্ত মানলেই কিন্তু সেই গ্রুপ এতে যাচ্ছে। যদি আমি এখানে এরকম বলতাম যে 1-এর থেকে বড় হলে সে গ্রুপ এ, এটা কিন্তু ভুল হয়ে যেত, তাই না? কারণ 1-এর থেকে বড় তো 50ও, কিন্তু 50 তো এখানে গ্রুপ বিতে হচ্ছে। তার মানে আমাকে 2টা শর্তই ট্রু হইতে হবে, 2টা শর্ত, যে 1-এর থেকে বড়, 1-এর সমান অথবা বড় হইতে হবে, 30-এর সমান এবং ছোট হইতে হবে। 2টা শর্ত যদি অবশ্যই সত্য হয়, তারপরে যদি আমার কোড রান করে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই যে অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড যে কোনো একটা শর্ত সত্য হলে ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অর, ওই যে লম্বা 2টা দাগ। তাহলে কিন্তু প্রশ্নটা পাওয়ার পরে তোমাকে একটু কষ্ট করে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আসলে তুমি কিসের কাজ করতেছো। ঠিক আছে, দুঃখিত। আর আরেকটা জিনিস হলো, আমি কোডটা কিন্তু অনেক বিস্তারিত আকারে করছি, এটা কিভাবে শর্টেও করা যায় সেটাও আমি তোমাকে বলে দিব। তাহলে আমরা এই কাজটা করব 3বার, ঠিক আছে। তাহলে চলো আমরা কোডটা দেখি। তাহলে আমাদের কোডটা হলো, দুঃখিত, চলো আমাদের কোডটা কি, সেটা হলো কি যে include studio.h, তাহলে দিয়ে আমরা মেইন নিলাম, তারপর রোল নিলাম। এবার বললাম একটা রোল নাও, সেটা কি যে এন্টার রোল বিটুইন কি 1 থেকে 100-এর ভিতরে একটা রোল এন্টার করতে বলতেছি, কারণ আমাদের প্রবলেমটা তো এইরকমই। তারপরে কি করলো যে এখানে তোমার স্ক্যানএফ দিয়ে তোমার কি করছে, এই যে রোলটাকে তোমার কি করলো, ইনপুটের ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে। রোলটাকে ইনপুট করে দিল। এবার রোল ইনপুট করার পরে তুমি যে রোলটা ইনপুট করলা, ঠিক আছে, ইনপুট করার পরে সেই রোলটা এখানে এসে জাজ হবে যে রোলটা কি 1-এর থেকে বড় অথবা 1-এর সমান অথবা তার বড় কিনা, আর তোমার রোলটা কি 30-এর সমান অথবা তার ছোট কিনা। যদি এটা হয়ে যায়, যেমন ধরো ওই যে একটু আগে 15, এটা কিন্তু একটু আগে একটা করতে যায় একটু থেমে গেছিলাম, তাই আবার রিটেক নিতেছি, ঠিক আছে। তাহলে মনে করো 15 বা 15 জায়গায় অন্য কিছু নিলাম, মনে করো 30। তাহলে কোথায় এই জায়গাটা এসে কি বসবে, তুমি এই যে এন্টার দ্য রোল 30 ক্লিক করছো, এই 30টা এসে এই রোলের ভিতরে ঢুকলো, ওকে। এখানে কি আছে তাহলে 30। তাহলে এই 30 যদি হয়, তাহলে এটা 1-এর থেকে বড় এবং 30 সমান, ঠিক আছে, 30 সমান এবং তার ছোট। তাহলে সমানে যা মিলে গেছে, তার মানে এইটাই মিলছে। তাহলে তোমার আউটপুট কি আসবে, যে রোল %d ইজ ইন গ্রুপ এ, এটা আসবে হলো তোমার আউটপুট, ঠিক আছে। তাহলে এটা আউটপুটটা কিভাবে আসবে জানো, এটা আউটপুটটা আসবে হলো রোল 30 ইজ ইন গ্রুপ এ। এই যে %d এর জায়গায় আমরা এখানে যেটা রাখি ওইটা এসে বসে পড়ে, আর আমাদের এখানে রোলের ভিতরে 30 আছে, তাহলে এই 30 এসে এখানে বসে পড়বে, ঠিক আছে। তার মানে এখানে যদি তুমি 20 নিতে, তাহলে 20 নিলে এটা একের সমান অথবা তার বড়। 30 কি বলে 1-এর সমান অথবা তার বড় ভিতরে কোনটা হইতেছে, 1-এর বড়, ওইটা মানে। আর 30 সমান অথবা ছোটোর ভিতরে এটা 30 থেকে ছোট, তার মানে এটাও মানতেছে 1-এর বড়, 30 ছোট, এটাও মানতেছে। তার মানে 20 তখন কি হইতো, যে রোল 20 ইজ ইন গ্রুপ তোমার এ। তারপরে আমি যদি এখানে অন্য দিতাম 60 দিতাম, তাহলে আবার বা 50 দিতাম, তাহলে আবার কি হইতো, যে এটা আসতো, এটা এসে মিলতো, ঠিক আছে। তাহলে আমি এখানে কিন্তু এভাবে লিখছি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো এইভাবে আউটপুট লিখতে একটু কষ্ট লাগে, আমি তাহলে কি করব। তাহলে তুমি মার্ক পাওয়ার জন্য অন্তত তুমি কি করতে পারো, এই যে আউটপুটটা দিছি না, যে এটা এবং এটা হলে তুমি গ্রুপ কিসে, তুমি গ্রুপ এতে, এখানে তুমি কিন্তু লিখে দিতে পারো যে এটার প্রিন্টএফ এভাবে লিখতে পারো যে PRIN, ঠিক আছে, PRINTF, প্রিন্টএফ দিয়ে ওর এটা লিখতে পারো হলো যে ইউ আর ইন গ্রুপ, তারপরে কি এ, এটাও কিন্তু প্রিন্টএফে তুমি দিতে পারতা, ঠিক আছে।
এই যে এই জায়গাটায় আমি একবার গায়ে লেগে গেছে, একটু দেখো যে প্রিন্টএফে তুমি এটাও লিখতে পারতা, কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমি 20 যখন লিখতেছি, আমি যখন কি দিচ্ছি রোলের ভিতরে 20 দিচ্ছি, তখন আমার আউটপুট আসবে হলো রোল 20 ইজ ইন গ্রুপ এ। দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু তুমি যদি এইটা প্রিন্টএফে দিতা, তাহলে যখন তুমি 20 দিতা, তখন 20টা কিন্তু এই যে 20টা কিন্তু এই যে এই শর্ত এবং এই শর্তটা মানতেছে। মানলে তখন আসতো কি যে ইউ আর ইন গ্রুপ এ। তার মানে এখানে হচ্ছে রোল 20 যে গ্রুপ এতে, এটা খালি বলবে না, কিন্তু ইউ আর গ্রুপ এ। আবার এখানে 25 দিলে বলতো কি ইউ আর ইন গ্রুপ এ। তুমি যদি 60 দিতা, এখানে যদি এইভাবে আউটপুট লিখতে, তাহলে লিখতো কি ইউ আর ইন গ্রুপ বি। তাহলে ওইটাও কিন্তু সহজ, ঠিক আছে, ওইটাও কিন্তু সহজ, তুমি ওইটাও দিতে পারো। কিন্তু এইভাবে দিলে একটু সুন্দর লাগে আর কি, যে রোলটা থাকে দেখতে ভালো লাগে। আর এইভাবে দিলে সলিড কথা, যখন যেটা মিলবে যে ইউ আর ইন গ্রুপ এ, ইউ আর ইন গ্রুপ বি, ইউ আর ইন গ্রুপ সি, যেটা মিলবে খালি ওইটা আউটপুট চলে আসবে, ঠিক আছে। আর এটা থাকলে কি হবে, ওই রোলটা বুঝবে এবং ওইটা কোন গ্রুপে সেটা বলে দিবে। তাহলে তোমার যেটা পছন্দ হয় তুমি দিতে পারো, সমস্যা নাই। তারপরে আমি কোডটাকে দেখো, এই যে তোমার বললাম কি যে 31-এর সমান অথবা তার থেকে বড় হলে, 60-এর সমান অথবা তার থেকে ছোট হলে তোমার কি সে হলো রোল, ওই রোলটা তোমার কিসে পড়তেছে, গ্রুপ বিতে। একইভাবে 61 সমান অথবা তার বড় হলে, 100 এর সমান অথবা তার ছোট হলে, তাহলে সেই তুমি যে রোলটা দিবা ওইটা, এটা কিন্তু তুমি যে রোলটা দিবা ওইটা কি হবে, তখন ও পড়বে হলো সিতে, ঠিক আছে। তো ওইভাবে চলবে। আর যদি এমন কোনো রোল দেয় কেউ 150 লেখা বসে আছে, তাহলে এলস ওইটা কি হবে, তোমার ইনভ্যালিড রোল দেখাবে। এখন অনেকে বলতে পারো যে স্যার ইনভ্যালিড এটার লাইন না দিই, ঠিক আছে, এখান থেকে আমি লিখছি 1 থেকে 100 ভিতরে তুমি চাপো, তাহলে আমি ইনভ্যালিড এটা নাও দিতে পারি। তাহলে ওই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ওই ক্ষেত্রে তুমি এই কোডটা, এটা কিন্তু পারফেক্ট। এবার একটু শর্ট করে কীভাবে দেখো, আরও শর্ট, সেটা হলো তুমি ডাইরেক্ট তুমি এই যে এইটা যে তুমি লিখলে কি ইফ এটা হলে তুমি গ্রুপ এতে, এলস ইফ এটা হলে তুমি গ্রুপ কিসে, তুমি গ্রুপ বিতে। এরপরে এই যে এখান থেকে ডাইরেক্ট তুমি মুছে দিয়ে, এটা সবার জন্য না, যারা বেশি বিপদে পড়ে যাবে যে আমার দ্বারা হচ্ছেই না, তাদের জন্য তুমি এখান থেকে ডাইরেক্ট মুছা দিয়ে লিখতে পারো যে এখানে ডাইরেক্ট এই যে এলস, ঠিক আছে, এলস দিয়ে কি লিখতে পারো তুমি নিজেও জানো। এলস দিয়ে লিখবে কি প্রিন্টএফ রোল পার্সেন্টেজ ডি ইজ in group C, ঠিক আছে। এই জিনিসটা তুমি লিখে দিতে পারো। আর স্ল্যাশ এন কেন, এটা তুমি ভালো করেই জানো। লাইনটা বড় হয়ে গেছে, এটা দিয়ে দেন এই যে রিটার্ন 0 দিয়ে তুমি কোডটা শেষ করে দিতে পারো। তার মানে কি, তার মানে তুমি যে রোলটা দিলা, ঠিক আছে, তুমি যে রোলটা দিলা এই শর্তে মিললে ওইটা হবে কি গ্রুপ এতে, এই শর্তে মিললে ওইটা হবে বিতে। আর কোনো শর্তে যদি না মিলে, যে ইফ যদি এটা হয় তাহলে এখানে, এলস ইফ যদি এটা হয় তাহলে এখানে, আর যদি না মিলে কোনোটাই, তাহলে ও হলো আসলে কোনটা, ওটা হলো সিতে। আর নাম এইতে 60 পর্যন্ত, এটা না মিললে ওটা সিতে হবে, তার কারণটা মিলে 100 পর্যন্ত বলছি, কেউ 70 দিলে এটাতেও মিলবে না, এটাতেও মিলবে না, পরে সিতে ঢুকে বসে থাকবে। কথা বুঝে আসছে? তো এইভাবে এত শর্ট করে না করাটাই ভালো, এটা ম্যাক্সিমাম স্যার একটু পছন্দ করে না, একটু লং করে করাটাই ভালো, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তাহলে চলো এরপরের আমরা সালটা দেখি। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো আমাদের সিলেট বোর্ড 2019। এই প্রশ্নটা একটু ট্রিকি, কিন্তু আমার খুব ভালো লাগছে এই কোশ্চেনটা। তার কারণটা হলো এই যে আমি তোমাকে যে এই বৃহৎ জিনিস শিখাইছি, কন্টিনিউ থেকে শুরু করে সবকিছু, এখানে একটু তাকায় দেখো, এটা আছে। সবার আগে কোডটা একটু, কোডের দিকে একটু তাকাও, এখানে কি কি দিছে, তারপর আমরা একটু বাকি কাজে যাই। এখানে দেখো তারা বলছে হলো ইনক্লুড studio.h আছে, ইনক্লুড conio.h আছে, ইনক্লুড mat.h আছে। এটা কিন্তু দেওয়া নাই, এটা আমি কিভাবে আসছে এটা বলতেছি। 3টা জিনিস দিছে। mat.h নেওয়ার কারণটা কি স্যার? mat.h নেওয়ার কারণটা হলো তারা এখানে পাও ব্যবহার করছে, আর এটা তো সবার জন্যই আছে। আর conio.h তুমি জানো যে এটা লিখলে অবশ্যই আমার নিচে কি দিতে হয়, get ch টা দিতে হয়, get ch টা দিতে হয়, তাই না? আর conio.h সাধারণত কি করে, আমাদের আউটপুটে যে বারটা আছে, যে কালো বারটা, ওইটাকে সাধারণত হোল্ড করে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য, কথার কথা বোঝানোর জন্য, একটু মাথায় রেখো, এরকমই কাজটা ওর। ওইটাকে হোল্ড করে, দেন কোনো ক্যারেক্টার কিবোর্ড থেকে ক্লিক করলে ওইটা চলে যায় ওই কালো বারটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সাধারণ কোডটা। এখন এই কোডের দিকে একটু পরে যাই। আগে আমরা দেখি যে কোডের পরে কি বলছে। এখানে কন্টিনিউ আছে, দেখছো, এটা নিয়ে আলোচনা করবো আমরা। আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, রান টাইম এরর কি। একটু ভালো করে বুঝছো রান টাইম এররটা কি। রান টাইম মানে কি? রান টাইম মানে হলো চলমান সময়, অর্থাৎ তুমি একটা কোডকে যখন রান করলা, চালাইলা,
ওই সময় যদি কোনো ভুল করো তাহলে ওইটাকে আমরা বলবো রান টাইম এরর। তাহলে কোডটাকে যখন তুমি চালাও তখন কোন ধরনের ভুল হতে পারে স্যার? কোডটাকে যখন তুমি চালাও তখন ওইটার ভিতরে যদি আমরা ওই যে স্ক্যানএফ দিয়ে মান নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, মনে করো ওই স্ক্যানএফের মান যদি তুমি 20 আর 30 দেওয়ার কথা, ওখানে যদি 50 আর 60 দিয়ে দাও, তাহলে আউটপুট কি সঠিক আসবে না? তাহলে ওই ধরনের এই যে কোড চলমান অবস্থায় আমরা কিছু ইনপুট দিলাম বা কোনো কাজ করলাম, যার কারণে আমার আউটপুট তোমার কি হলো, আউটপুট তোমার ভুল আসলো অথবা আউটপুট আসলোই না, তাহলে ওইটাকে আমরা বলবো রান টাইম এরর। তাহলে সংজ্ঞা হিসেবে কি? সংজ্ঞা হিসেবে হলো প্রোগ্রাম নির্বাহের সময় ভুল ডেটা ইনপুট দিলে আউটপুট বা ফলাফল ভুল আসবে অথবা প্রোগ্রাম নির্বাহ হবে না, এ ধরনের ভুলকে রান টাইম এরর বলা হয়। ঠিক আছে, একটু মাথায় রেখো এটা। এরপরে আমাদের যেটা বলছে, চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে কি? চলকের নাম বলতে কি বোঝায়? ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন এই যে এইগুলা লেখার নিয়মটা তো তোমার শিখাইছি, তাই না? তাহলে ওই যে 7-8টা 8-9টা যে নিয়ম আমরা শিখছি, তাই না? তাহলে ওইখান থেকে আমরা মূল যে নিয়মগুলো একটু মাথায় নিয়ে আসবা। সেই মূল নিয়মের ভিতরে আমরা কি কি পড়ছি? যে সাধারণত ভেরিয়েবলের নাম কি হয়? অক্ষর দিয়ে হয়, তারপরে মানে টেক্সট দিয়ে হয়, আর এই অক্ষর ছাড়াও এখানে সংখ্যাও বসে, তাই না? সংখ্যাও বসে। সংখ্যা বসলে কি বসতে পারে না, সামনে বসতে পারে না, এটা কি হয়? একটু কয়েক অক্ষর লিখে তারপরে এটার পিছনে অ্যালফাবেট লিখে তার পিছনে এটা বসাতে হয়। তো এগুলো ছিল আমাদের মূল নিয়ম। তাহলে তুমি এখানে একটু আলোচনা করবা যে আমাদের এখানে মূল নিয়মগুলো হলো এটা ভেরিয়েবলের ক্ষেত্রে, কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা গেল যে আমার 2টা অংশে লিখতে হয় ভেরিয়েবল। ওই যে আমরা ওই নিয়মের ক্লাসে পড়ছিলাম, কিন্তু 2টা অংশে যদি ভেরিয়েবল লিখতে হয়, যে ধরো যে এমপ্লয়িজ টাকা, তাহলে মাঝখানে যদি তুমি একটা গ্যাপ দিতে চাও তাহলে কিন্তু এটা হবে না। কারণ কি? তার কারণটা হলো যে আমাদের ভেরিয়েবল নামের ক্ষেত্রে 2 অংশে লেখা যায় না, মাঝখানে কি স্পেস দেওয়া যায় না। তাহলে ওই স্পেসের জায়গায় তুমি আন্ডারস্কোর দিলে কিন্তু আবার কাজটা হবে। তার মানে সহজ কথা হলো আমাদের ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কি নেওয়া যায়? ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আন্ডারস্কোরটা নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে? উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি অ্যালগোরিদম লেখো। এখানে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার আমি আগে দেখাই দিই এটা চেহারাটা কি, তারপরে অ্যালগোরিদমটা বুঝিয়ে দিব। অ্যালগোরিদমটা আমি একটু বিস্তারিত লিখছি, কিন্তু এটা তোমাকে আমি শর্টটাও বুঝাই দিব। ঠিক আছে, আগে চেহারাটার দিকে একটু তাকাও, ভালো করে দেখো যে এখানে কাহিনীটা কি। এখানে কাহিনীটা খুবই সহজ, যে আসলে কোড দেখে আমরা বুঝবো যে আমাদের প্রবলেম কোনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি সবার আগে দেখতেছি যে আয়ের মান 1 থেকে শুরু, তার মানে আমি বুঝলাম যে এটা একটা সিরিজ। ফর দেখে তো বুঝাইতেছে এটা সিরিজ, তাই না? এটা তো সিরিজ বুঝাই যাচ্ছে। তাহলে সিরিজের 1 থেকে শুরু এবং কি i++, তার মানে 1 করে বাড়বে। আর এইখানে যে সূত্র স্টেটমেন্টে যাই দেখতেছি কি আছে? যোগ আছে। তার মানে আমি বুঝাই ফেললাম যে আমার জিনিসটা হলো 1 থেকে শুরু। ঠিক আছে, 1 থেকে শুরু, তারপরে এই যে যোগের রাশি, তাহলে এই যে যোগ, তারপরে 1 করে বাড়তেছে, তার মানে কি 2, তারপরে এইভাবে চললে কি +3+4 ... এভাবে যেতেই থাকবে। তার মানে আমি কিন্তু এইটুকু জিনিস দেখেই বুঝে ফেলছি। আর কতটুকু যাবে? যে n আছে, তার মানে এটা কি +n পর্যন্ত যেতে থাকবে। দেখছো কত মজার? দুঃখিত। তাহলে আমরা কিন্তু বুঝেই ফেললাম যে এইটুকু দেখে যে এটা 1 থেকে শুরু হবে, 1 করে বাড়বে, আর প্লাসের রাশি, তাহলে 1 +2 +3 +4 এভাবে যেতে থাকবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সব জায়গায় দেখো পাও i, 2 দেওয়া আছে। তারা এত ছোট কোডের জন্য পাও ইউজ করছে, না ইউজ করলে হতো, বাট তারা ইউজ করছে, তাই আমরা ইউজ করতে বাধ্য, তাই না? তাহলে এবার তারা কি করছে? যে পাও দিয়ে তোমার আয়ের উপরে কি 2 দিছে, তার মানে এটা কি? যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, n স্কোয়ার, এইভাবে এটা যাবে, তাই না? স্কোয়ারের রাশি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা স্কোয়ারের রাশি। কিন্তু আবার একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হলো ইফ আয়ের মান 3 হলে কন্টিনিউ। তার মানে কি স্যার? তার মানে হলো আয়ের মানটা যখন 3 হবে ওই ঘরটা কন্টিনিউ, অর্থাৎ ওই ঘরটা আমরা কন্টিনিউ মানে জানি যে ওই ঘরটা বাদ যাবে। ঠিক আছে, ওই ঘরটা স্কিপ করবো, ওইটা বাদ দিয়ে বাকি সকল কিছু চলবে। তার মানে আয়ের মানটা যখন কি? আয়ের মানটা যখন 3, তাহলে এখানে আয়ের মান কোন জায়গায় 3 হয়েছে? এই যে এই জায়গাটায়। তার মানে এই ঘরটা কই চলে যাবে? এই ঘরটা থাকবে না। তাহলে 1 স্কোয়ার আমাদের ইয়াটা আসলো কি? 1 স্কোয়ার +2 স্কোয়ার +4 স্কোয়ার চলতেই থাকবে, +5 স্কোয়ার +6 স্কোয়ার n স্কোয়ার পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারলাম যে এইভাবে। তার মানে তোমার এইভাবেও যদি একটা সিরিজ এটা না দিয়ে যদি এটা ধরা দিতে, তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হতো কাজটা কিন্তু এইরকম। এটার কোড কিন্তু এইটা। তার মানে তুমি কিন্তু রিস্কে আসো। এইটুকু মনে রাখো যে এটা ধরাই দিছে যে এখানে 1 স্কোয়ার আছে, 2 স্কোয়ার আছে, +4 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে, +n স্কোয়ার দিয়ে রাখছে। তার মানে কেন 3 নাই? কেন? তার মানে 3 নাই মানে এটা সি করতে হবে যে এইটা আমার এই জায়গাতে কি করতে হবে? যে সূত্র স্টেটমেন্টের আগে 3টারে কন্টিনিউ করে দিছে। তার মানে যদি আমি তোমাকে দিতাম 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, +5 স্কোয়ার, +6 স্কোয়ার, মানে 1 স্কোয়ার +2 স্কোয়ার
3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এরকম দিয়ে যদি যাইতাম তাহলে কোনটা বাদ দিলাম, তোমার 4 স্কোয়ার বাদ দিলাম, ঠিক আছে, যেটা বাদ দিলাম তাহলে ওইটার আমি কি করে দিতাম এখানে ইফ আয়ের মানটা 4 হলে ওইটা কন্টিনিউ করে দিতাম। স্কোয়ারের কাজটা কোথায় হয়, এখানে হয়, ওইটা নিয়ে আবার মারামারি করে না সূত্র স্টেটমেন্টে। তাহলে তোমার কিন্তু আরেকটা কোডের টাইপ আমি দেখাই দিলাম, একটু মাথায় রাখো যেহেতু বোর্ডে আসছে। তাহলে এখন যদি আমি এই যে এটা যদি বের করতে পারি তাহলে এটার আমার কি করতে হবে, আমার কাছে তো এটার কি আছে কোডের ফরম্যাট দিয়েই রাখছে, তাহলে এটার অ্যালগোরিদম বের করতে হবে। তাহলে এখন একটু খেয়াল করো যে অ্যালগোরিদমে সহজভাবে নিও কথাটা, অ্যালগোরিদমে কিন্তু আমাদের এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাই যদি তুমি হুবহু এখানে লেখা দাও তাহলে কিন্তু ডান, ঠিক আছে। বেশি কঠিন লাগলে কিন্তু আমি একটু বিস্তারিত লিখছি কারণ আমাকে বলতে হয়, আমি বলবো অনেক কিছু এই জন্য বিস্তারিতভাবে এখানে লিখছি, কিন্তু তুমি কিন্তু এটা শর্ট করে লিখতে পারবো, ওইটা আমি বলে দিচ্ছি। দেখো এমনিতে আগে বিস্তারিত বলি যে শুরু করি, তারপরে কি এন এর মান ইনপুট নিলাম, এন এর মানটা ওই যে ইনপুট নেওয়ার ব্যবস্থা করলাম, যেহেতু এটা একটা যোগের রাশি, এটা যোগের রাশি হওয়ার কারণে এস এর মানটা কি 0 আর আয়ের মানটা কত থেকে শুরু, 1 থেকে শুরু। তাহলে আমরা বললাম যে এস মানে সামের মানটা, ঠিক আছে, তাহলে এখান থেকে এস না ওরা কোডের ভিতরে সাম দিছে, তাহলে কি সামের মানটা 0 থেকে শুরু আর আয়ের মান সামের মানটা হলো প্রথমে 0 এবং আয়ের মানটা কি 1 থেকে শুরু, তাই এটা ধরে নিলাম। এখানে যদি চাও তুমি যোগের ক্ষেত্রে এটাও লিখে দিতে পারো। তাহলে এখন সহজ কথা হলো যখন এই যে আমরা এইটুকু চলে আসলাম, এই যে সামের মানটা আচ্ছা এখানে দুইবার বলে ফেলছি, ওরা কি দুইবার লিখছে দেখে দেখেই তো লিখলাম, দাঁড়াও একটা সেকেন্ড, প্রশ্নটা কোথায়, সামের মানটা ওরা একবার লিখছে, দাঁড়াও, তাহলে সামের মানটা তোমার এখানে তারা বলে দিচ্ছে, আমি শর্ট করতে চেয়েছিলাম একটু, তাহলে এইরকম আর কি, ঠিক আছে। তাহলে এখন তারা যে কোডটা দিল একটু ভালো করে বুঝো, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত বলে ফেলছি, এইটুকুর ভিতরেই, এই যে এইটুকুর ভিতরেই আমার এই পর্যন্ত বলা হয়ে গেছে, ঠিক আছে। এইবার আসলাম কোথায়, এবার আসলাম কন্ডিশনে। আমরা কন্ডিশনে এসে বলতেছি কি যে আয়ের মানটা কি, আয়ের মানটা যদি কি হয় এন এর থেকে ছোট হয় অথবা সমান হয় তাহলে কি হবে, তখন এই লুপটার কাজ চলবে। তাহলে আমরা এখানে এসে বলতেছি কি যে আয়ের মানটা যখন এন এর থেকে ছোট অথবা সমান হবে তখন কি হবে, এই লুপটা কন্টিনিউ করবে, তার মানে কি হবে তোমার 6 নম্বর ধাপে যাবে, ঠিক আছে। যখন যদি এটা হয় তবে 6 নম্বর ধাপে যায় অথবা 8 নম্বর ধাপে যায়, তার মানে যখন এটা হবে তখন কোথায় যাবে, তখন চলে যাবে কোথায় 6 নম্বর ধাপে, বুঝছো। যখন এটা এই যে এইটা হবে তখন এখান থেকে যাবে কোথায়, তখন যাবে হলো এই যে 6 নম্বর ধাপে, ঠিক আছে। আর যদি আয়ের মানটা কি হয়, যদি আয়ের মানটা এন এর থেকে বড় হয়ে যায় তাহলে তখন কোথায় যাবে, বড় হয়ে গেলে 8 নম্বর ধাপে যাবে, অর্থাৎ যতক্ষণ আয়ের মান ধরো 2 আছে, এখানে এন এর মান কত আছে 5 আছে, ওরা মেবি 5 দিয়ে করতে বলছে, হ্যাঁ একটু পরে ঘ নম্বর প্রশ্নে বলছে যে এন এর মান 5 নিয়ে সমাধান করো, ঠিক আছে। তাহলে এখানে মনে করো আমার আয়ের মান প্রথমে কত হবে, প্রথমে 1, তখন এটা সত্য হলে এখান থেকে কোথায় চলে যাবে, এখানে যাবে, যায় যে তোমার এই কাজটা করবে, করে এই কাজটা করবে, মানে 6 করবে 7 করবে, ঠিক আছে। তারপরে আবার কি হবে, এখানে ফিরে যাবে, বুঝো 6 করবে 7 করবে, তারপরে আবার এখানে ফিরে যাবে। 8 কিন্তু করবে না, কারণ 8 কখন করবে এটা এখানে বলে দিছি, ঠিক আছে, যে যখন তোমার আয়ের মানটা এবার 2 হইলো, এই যে এখান থেকে এটা বের করলো, বের করে আয়ের মান 2 হইলো, 2 হয়ে যে এখানে আসলো 2, ভালো করে বুঝো, ঠিক আছে। আয়ের মান কত নিয়ে আসলো, আয়ের মান নিয়ে আসলো হলো এই যে এটা করে i+1 করে এখানে 2 নিয়ে আসলো, 2 নিয়ে এসেও দেখতেছে 5 থেকে এটা ছোট, আবার যাবে, এটা যোগ করবে, পরে এখানে মানে এটার কাজ করবে, পরে এখানে কি হবে, এটা কাজ কিভাবে করে একটু পরে দেখবো আমরা, পরে এখানে আবার কি হবে 3 হবে, 3 হয়ে আবার এখান থেকে কোথায় যাবে, 3 হয়ে এখান থেকে আবার এই যে এখানে যাবে, ঠিক আছে। ওই অ্যালগোরিদমটার ফ্লো চার্টটারে আমি এখানে বুঝাইতেছি তোমারে, তারপরে এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে চলার পরে এবার তোমার কাজ কি, যখনই তোমার এখানে বাড়তে বাড়তে এখানে ধরো 6 হয়ে গেছে তখন কি হবে, তখন আর এটা মানে না, তার মানে তখন 8 চলে যাবে, অর্থাৎ এতক্ষণে যে যোগটা করছে ওই যোগটা সে আগে যোগফলটা প্রিন্ট করবে, যোগফল কি প্রিন্ট করবে, যোগফল সাম প্রিন্ট করি, আর একটু সুন্দর করে লিখতে পারো যোগফল SUM প্রিন্ট করি, এটা শর্টটা বুঝাই দিব, ঠিক আছে। সামটারে প্রিন্ট করবে, সাম করে তারপরে শেষ হয়ে যাবে। আর এইটা চলতে চলতে একটা জিনিস সে কিন্তু চেক করবে বারবার মাঝখানে, যে যদি আয়ের মানটা মাঝখানে এটা কিন্তু চেক করবে, ঠিক আছে, আমি সরাসরি বলে দিচ্ছি বাট এটা অটোমেটিক চেক হবে, সেটা হলো যে যদি আয়ের মানটা 3 হয় তাহলে তোমার কন্টিনিউ স্টেটমেন্ট হবে এবং ওইটার কারণে কি হবে, ওই শর্তটা এড়িয়ে যাবে এবং পুনরায় 4 নম্বর ধাপে ফিরে যাবে। তাহলে কখনো এইটা চলতে চলতে, ঠিক আছে, এটা চলতে চলতে যখন আয়ের মানটা তোমার এখানে কত হয়ে যাবে, 4 তোমার কত আসছে 3 হয়ে যাবে, 3 হইলে অটোমেটিক এখান থেকে ও এটা যাচ করবে, ঠিক আছে। আয়ের মান 3 হলে এখানে যখন 3 নিয়ে আসবে, এই যে আয়ের মানটা যখন এখান থেকে 3 নিয়ে আসবে তখনই যখন ভিতরে আরেকটা কন্ডিশন আছে ওর সাথে মিলে যাবে, তখন অটোমেটিকভাবে 3টা স্কিপ করবে, আবার এখানে 4 চলে যাবে, অর্থাৎ তোমার এই যে 3টা আয়ের মান 3 স্কিপ করবে, দেন এই জিনিসটা
আর পরবর্তী ধাপ থেকে চলতে থাকবে, ঠিক আছে। এখন কথা হলো এটা একটু জটিল লাগতেছে, অনেক লং লেখা দেখে শর্ট করে দিই। দেখো শর্ট করলে তুমি লিখবা শুরু করি, n এর মান ইনপুট নেই, তারপরে সাম সমান সমান কত 0, i সমান সমান 1 ধরে, এরপর লিখবা যদি, আর যারা ইংলিশে লিখবে তারা লিখবা ইফ এই কন্ডিশনটা, ঠিক আছে, i লেস দেন ইকুয়াল n হয়, ঠিক আছে, এই যে ডাইরেক্ট এইটুকু যে যদি এত হয়, এই হয় পর্যন্ত, ওকে। ইফ এটা ইফ i লেস দেন ইকুয়াল n, ওকে, দেন আর কিচ্ছু লেখার দরকার নাই, এইটুকু লেখা, তারপরে তুমি লিখবা আবার এইখানে যে ইফ i ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ i এর মান যদি কম্পেয়ার করা যে 3 হয়, দেন কন্টিনিউ, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। কন্টিনিউ মানে যে স্কিপ করো ওটা সবাই জানে। তাহলে এটা লিখবে যে এইটুকু, তারপরে এই যে এইটুকু, তারপরে কি এই যে তোমার এই যে 6 দিয়ে লিখবে যে যা আছে তাই। তুমি চাইলে স্টেপ কমাতে চাইলে এই 6 এর ভিতরে যে এটা লেখার দরকার নেই, আগে যেভাবে শিখছো এই যে এটা লেখার দরকার নেই, 6 এর ভিতরেই তুমি এটা লিখবা, তারপরে এটা লিখবা, তারপরে এখানে দিবা 7, আর যদি এইভাবে দাও সমস্যা নেই, 6 এর ভিতরে দিবা হলো এটা, 7 এর ভিতরে দিবা এই যে এইটা, ঠিক আছে, 7 এর ভিতরে দেবে এইটা, দেন 8 এর ভিতরে প্রিন্ট করি অ্যান্ড শেষ করি। তাহলে এটা করলে কিন্তু তুমি আরো সহজে করতে পারলে। তাহলে কাজটা কি, তাহলে কাজটা হলো যে এইটুকু যা আছে তাই, দেন যদি এটা হয়, ঠিক আছে, তারপরে যে এটা যদি হয় এই পর্যন্ত, তাহলে কি হবে, এটা চলবে, এটা চলবে, এটা চলবে, দেন শেষ হবে। দেন এখানে যে পর্যায়ক্রমিক ধারা ওইটা ওইভাবেই চলবে, ওকে। তো এখানে অনেক কথা ছিল, এই জন্য একটু সময় লাগলো, দুঃখিত। তাহলে এখন কথা হলো এটা হলো শর্ট নিয়মটা গেল। এবার আমরা যেটা একটু দেখবো সেটা হলো n এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করো। আর একটা জিনিস এটা বলার আগে একটু বলি, দেখো এই জিনিসটা, এই যে আমি মাত্র যেটা শর্ট করে দিলাম যে এটা যদি এটা হয়, তাহলে এই যে কন্ডিশন, ঠিক আছে, এটা হলে তোমার কি ঘটবে, এই যে এই লাইনটা ঘটবে, কিন্তু তার আগে কি আছে, এই যে এইটা, তাহলে এটা কি ফার্স্টে কন্ডিশনের কাজটা করলাম, এই যে কন্ডিশনের কাজটা, তার পরবর্তী লাইনে কোন কাজটা, এই যে ওর পরে কি এই যে এটার কাজটা করব, এই যে এইখানে যা আছে তাই, ঠিক আছে। তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ হলো তোমার ওই যে বাড়বে বাইরে উপরে যাবে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী কাজ এটা দিয়ে বাকি কাজ শেষ। তার মানে এখানে যেভাবে করছি ওইভাবে তুমি এখানে করলেও হবে, ঠিক আছে। শুধুমাত্র ওই যে লুপ কিভাবে চলে, এই দুইটা আগে চলে, তারপরে এটা হয়, তারপরে কি হয় তোমার আবার এই যে প্লাস হয়, তাই না, প্লাস হয় আবার মানটা বসে। এতদিন তো লুপই শিখছো, তাহলে এই যে বাড়ার কাজটা আমরা কি করছি, এই যে টোটাল কাজের পরে এই যে বাড়ার কাজটা করছি। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যেভাবে বলছো ওইভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে, এটা নিয়ে এত প্যানিকের কিছু নাই। এরপর বলছে n এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করো। n এর মান যদি 5 হয়, তাহলে n এর মান যদি 5 হয়, তাহলে আমাদের এই কোডটা রান করবে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কারণ 3 হবে না, 4 স্কোয়ার প্লাস তোমার n এর মান 5 মানে কতটুকু আসতেছে 5 স্কোয়ার। তাহলে এবার বলছে n এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল নির্ণয় করো। চলো আমরা আগে এই ফলাফল দেখবো না, আমি যেটা লিখছি এটা তাকানোরই দরকার নেই তোমার, এটা ছাড়াই আমরা আগে ফলাফল বের করি। তাহলে n এর মান যদি তুমি 5 দাও, তাহলে ধারাটি যখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এ পর্যন্ত আসছে, তাহলে এটার ফলাফল কি, টোটাল কি, টোটাল তুমি নিজেই বের করতে পারো। 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে হলো 1 প্লাস 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 4 স্কোয়ার মানে কত 16 প্লাস 5 স্কোয়ার মানে কত 25। তাহলে এবার তুমি এই সবগুলোরে যোগ করো, 1 4 কত হয় 5 5 আর তোমার কত এখানে 16, 5 16 কত 21, তাই না। 21 আর 25 কত হয় 46। তাহলে এই যে দেখো আমাদের রেজাল্ট 46। তার মানে তুমি কিন্তু এটা এইখান থেকে বের করতে পারতেছো যে যোগই তো করতে হবে, কিন্তু সিরিজটাকে এইভাবে। আবার এটার দিকে তাকায় দেখো, তোমার কিন্তু এইভাবে সিরিজ দিলে তুমি তো ব্যবচাকা খায় বসে থাকতে, হ্যাঁ 1 এর পরে 4, 4 এর পরে 16, এটা আবার কোন সিরিজ। বা তোমার যদি এরকম দিত যে 1 এর পরে হলো 4, ঠিক আছে, তারপরে কত তোমার 9, মানে কি যে 1 ইস তোমার এটা আসলে কোনটা দিতেছি একটু বলে দিই, সুযোগ আছে যেহেতু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 ডট। তাহলে তোমার যদি এখন এটা দেয়, এইটার জায়গায় এটা লিখে দিলেই তুমি এত ব্যাক করলে বসে থাকবা যে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস, এটা আবার কোন রাশি, এটা আসলে এটারে এইভাবে কনভার্ট করে দেন এটার কাজ করতে হবে, এটার কাজ করতে হবে, সহজ কাজটা উপরে, ঠিক আছে। প্যানিক নিবা না, একটু মাথাটা খোলা রাখবা ক্লাসে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলতেছি এই কারণে যে টপিক অনেক 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 অনেক। তাহলে আমাদের এখানে যে এটার জন্য আমাদের এটা আসে, তাই না, এটা আসে এবং এটার যোগফলটা কি আসে
এটা যোগফল আসে 46, তাহলে এইটাই আমার এখানে মিলাইতে হবে রে ভাই, আর কিছুই না। তাহলে একটু সুন্দর করে ভাষায় লিখবা। তাহলে ভাষায় লিখলে প্রথমে কি আসতেছে দেখো, প্রথমে আসতেছে, সবার প্রথমে আমার এই যে এস এর মানটা কি, তাকায় দেখো, এস এর মানটা হলো 0, আর আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 1। ঠিক আছে, আমাদের এই দুইজনের মানটা লাগবে প্রথমে। তাহলে সবার প্রথমে, অতএব তোমার প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তুমি এখানে লিখতে পারো প্রথম ক্ষেত্রে, আমি জাস্ট পরবর্তীতে লিখে দিচ্ছি, আমার এইভাবে ভালো লাগছে। তুমি এখানে লিখতে পারো প্রথম ক্ষেত্রে। তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে এই যে আমাদের সূত্র কোনটা, জাজ করবো কারে দিয়ে, জাজ করবো এই যে ওরে দিয়ে, অর্থাৎ কারে দিয়ে মান বের করি। এই যে আমি যে এখানে 1 স্কোয়ার মানে 1 বের করছি, এটা কই থেকে আসছে, যে এইখান থেকে আসছে মিয়া। ঠিক আছে, তারপরে এই যে পরের ঘর, তারপরে এই যে যোগ থাকার কারণে এই যে টোটালটা যোগ হয়। সিরিজের ক্লাস আবার দেখে এসো যোগ। তাহলে আমাদের এই লাইনটা, এই 3টা লাইনের ভিতরেই কাজ। ওকে, তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি এখানে, সেটা হলো যে এই লাইনটা, সেটা হলো কি, যে এক এক করে বাড়বে, আর এখানে তো আয়ের মান 5 দেওয়াই আছে। ওকে, তাহলে আমাদের কাজটা কি, তাহলে প্রথম ক্ষেত্রে, সবার প্রথম ক্ষেত্রে আমরা যে সূত্রের লাইনটা বসালাম, তাহলে সামের মানটা কত, সামের মানটা সবার প্রথমে হলো 0, আর আয়ের মানটা কত, আয়ের মানটা হলো সবার প্রথমে হলো 1, আয়ের মানটা সবার প্রথমে কত 1, তাই না? তাহলে 1 স্কোয়ার আবার দিয়ে দেবে না, স্কোয়ার কিন্তু কে করতেছে, এই যে সূত্রের লাইনে করতেছে। আয়ের মান সবার প্রথমে কত, এই যে 1। তাহলে আমরা এই যে সামের জায়গায় 0 বসাইলাম, আয়ের জায়গায়, এই যে আয়ের জায়গায় কি বসাইছি, এটা আরেকবার তুমি লিখতে পারো। তাহলে এটা লাইনটা হয় কি, সামের জায়গায় কি 0, সামের জায়গায় হলো 0 প্লাস তোমার পাও দিয়ে i,2, i,2 মানে কি 1 স্কোয়ার। আয়ের মান 1 না, এই যে আয়ের মান 1, তুমি আয়ের জায়গায় 1 বসায় দাও। ঠিক আছে, তাহলে তুমি এটা এইভাবে করতে পারো, যে এটা পাও 1,2। ঠিক আছে, তাহলে পাও দিয়ে যদি 1,2 দাও, তার মানে আসলে জিনিসটা কি আসছে, আলটিমেটলি আসে হলো তোমার এই যে 0 মানে হলো 0 প্লাস পাও i,2 মানে আয়ের উপরে স্কোয়ার। তাহলে 0 প্লাস আয়ের উপরে স্কোয়ার মানে কি, আয়ের মানে এখানে 1 ছিল, তো 1 এর উপরে স্কোয়ার। তাহলে 0 প্লাস 1 স্কোয়ার মানে কি, 0 প্লাস 1 স্কোয়ার মানে 0 মানে 0, 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা যোগ করলে হয় 1। তাহলে প্রথম জনের মান কত আসলো, প্রথম জনের মান আসলো কত, 1 আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে শুধু কি করব, যে আমাদের এইটার অবস্থার মানটা বসা দিলাম 0, এই যে 0, আর এখানে কি করছি, আয়ের জায়গায় এই যে 1 বসাই দিছি, আর স্কোয়ার আছে যে স্কোয়ার, দেন যা আসছে সেটা আমরা বসাই দিলাম। তাহলে এইবার আমার ফাইনালি কিসের মান বের হলো, এই যে সাম বের হলো কত, সাম বের হলো 1। তাহলে এর পরবর্তী ধাপের জন্য এই যে এটা তো চলেই গেল, আমরা কিন্তু এখানে যোগ করে যাব। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ধাপের জন্য সামের মানটা কত, সামের মানটা হলো 1, কিন্তু পরবর্তী ধাপের জন্য আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 2। ঠিক আছে, পরবর্তী ধাপের জন্য আমরা এখানে যোগ করে যাব তো সামনে, তাই একটু ভালো করে বুঝো। তাহলে আমরা এখান থেকে সামের মানটা 1 নিলাম, আর আয়ের মানটা এরপরে কি হবে, প্লাসের জন্য 2 হবে। তাহলে এই যে নিলাম। এবার নেওয়ার পরে কাজ কি, আমাদের আবার সেই সেম সূত্র, এখানে এবার সামের জায়গায় কত বসাবো, 1, আর আয়ের জায়গায় এই যে 2, আর এই যে স্কোয়ারের জায়গায় যে স্কোয়ার। তাহলে যা আছে তাই, শুধু মানগুলো বসে দিলাম। সামের জায়গায় 1, এটা নিচে লেখো ভালো হবে, আমার জায়গা ছিল না বলে আমি সাইডে লিখছি, এটা নিচে নিয়ে এসো। তাহলে সামের জায়গায় কত লিখলাম, সামের জায়গায় এই যে 1, পাওয়ের জায়গায় পাও, আয়ের জায়গায় 2 এর জায়গায় 2, কারণ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে, 1 এর জায়গায় 1, আর এটার মানে কি 2 স্কোয়ার, অর্থাৎ কি 1 প্লাস 2 স্কোয়ার মানে কি 5। তাহলে এরপরের ঘরটা কত আসলো, এরপরের ঘরটা আসলো হলো 5। এখানে আমরা একটা করে ঘর বের করছি, আর আমি কিন্তু এই যে 5 যে লিখছি, এটা কিন্তু এই যে এইটুকু পর্যন্ত যোগফল, এই যে এইটুকু পর্যন্ত যোগফল বের করে ফেলছি। সেটা হলো 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4, 1 আর 4 এ 5। ঠিক আছে, এখানে আমি যোগ করে সামনে আগাই দিয়েছি, আর ওইখানে টোটাল ঘরগুলো আগে বের করছি, তারপর আমি মুখে যোগ করে দিয়েছি। একটু খেয়াল রাখো কথাগুলা। তাহলে এরপরে যেটা, মার্কার সব কোথায় রাখলাম, আচ্ছা দুঃখিত। তাহলে এরপরে যেটা দেখো, তাহলে আমি কি করতেছি, সেটা হলো যে আমি এ পর্যন্ত যোগ করে ফেললাম। তাহলে এরপরে ঘরে এটা কত হবে, 16 হবে, আর 16টা ওদের সাথে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এরপরে ঘরে আমার সামের মানটা এখানে কত, 5। তাহলে এর পরবর্তী ঘরের জন্য আয়ের মানটা 3, আর 3 হলে কি কন্টিনিউ। তার মানে আমি এখানে কি বলে দিব, যে এর পরবর্তী ঘরের জন্য সামের মানটা কি, সামের মানটা 3 কি 5, কিন্তু আয়ের মান 3 হওয়ার জন্য এই পরবর্তী ঘরটা কি কন্টিনিউ, অর্থাৎ এই ধাপটা কি হবে, এড়িয়ে যাবে, এই ধাপটা এড়িয়ে যাবে। কিন্তু আমার আয়ের মানটা কিন্তু কি 5, এটা কিন্তু থেকে যাবে, শুধুমাত্র এই 3 এর আয়ের মানটা 3 এর ঘরটা কি কাজ করবে না। তাহলে এই 5টাই তার পরবর্তী ধাপের জন্য কি হবে, তার পরবর্তী ধাপের জন্য সামের মানটা আবার কি, সামের মান থাকলে হলো 5। ঠিক আছে,
আর আয়ের মানটা তখন হয়ে গেল কি 4, কারণ এই যে আমার এখানে কি ছিল 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4, তাহলে এইটুকু তো আমার 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ারে 4, 1 আর 4 এ কত 5, এইটুকু তো 5 হয়েই আছে। তাহলে এর পরবর্তী ধাপে আয়ের মান কত হয়েছে 4 স্কোয়ার হয়েছে, তার মানে আমার কিন্তু এখানেও এই যে আয়ের মান 3 এটা এড়েই গেছে ঠিকই, কিন্তু আমার এখানে কিন্তু 5টা কিন্তু হয়েই আছে, ঠিক আছে। তার পরবর্তী ধাপের জন্য আবার আয়ের মানটা কি হলো 4, ঠিক আছে। পরবর্তী ধাপের জন্য আয়ের মানটা হলো কি 4, একটু মাথা খোলা রাখতে হবে। এবার 4 নেওয়ার পরে তাহলে আমাদের কাজ কি, কাজ হলো এই যে সাম সমান সমান সাম প্লাস পাও I, 2, ঠিক আছে। তার মানে এই সামের মান কত, এই সামের মান হলো 5, আর পাওয়ে আয়ের যে মানটা আছে আয়ের মান কত ভালো করে বুঝো, আয়ের মানটা হলো তোমার 4, 2, তাহলে এই যে 5 প্লাস পাও 4, 2, তার মানে 5 এর 5 আর 4 স্কোয়ার, 4 এর উপরে কি স্কোয়ার, তার মানে কি 5 প্লাস 4 স্কোয়ার সমান সমান কি 5 প্লাস 16 সমান সমান 21। তাহলে আমার ফাইনালি কতটুকু যোগ হয়ে গেল, ফাইনালি আমার যোগ হয়ে গেল এই পর্যন্ত, দুঃখিত, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যোগ হয়ে গেল, এবং এই পর্যন্ত যোগ হয়ে আমার কি আসলো, এই পর্যন্ত যোগ হয়ে আমার আসলে হলো 21। তাহলে এর পরবর্তী ধাপের জন্য সামের মান 21, তাহলে এর পরবর্তী ধাপের জন্য সামের মান 21 আর আয়ের মান কত 5, কারণ 5 মধ্যে যেতে বলছে। তাহলে ফাইনালি আমার এখানে সামের জায়গায় কত বসবে, সামের জায়গায় বসবে 21, আর এখানে আয়ের মান বসবে কত, এই যে সামের জায়গায় 21, পাও আয়ের মান কত 5, আর উপরে 2 আছে সেই 2, তার মানে এটার মান আমাদের সামের মান ছিল 21, আর 5 এর উপরে 2, 5 এর উপরে 2 মানে 5 স্কোয়ার, তাহলে 21 এর 21, 5 স্কোয়ার মানে কি তোমার 25 সমান সমান কি 46। বাবা রে বাবা। তো এই হলো আমাদের কাজ, ক্লাসটা 2বার দেখবা মিয়া, ঠিক আছে। জটিল জিনিস পড়াই দিয়েছি সব বাইছা। তাহলে এই ছিল আমাদের আজকের 5টা আমাদের বোর্ড সলিউশন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।